হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমাদের আজকে নিউটনীয় বলবিদ্যার প্রথম ক্লাস, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের আলী নওয়াজ ভাইয়া। তো আমরা আমাদের ভেক্টর অধ্যায়ের বেসিক আলোচনা শেষ করেছি, সিকিউ সলভিং করেছি, কিছু ক্লাস এখনও রেকর্ডিংয়ের বাকি আছে, সেগুলো রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড করে দিব। পুরো প্লেলিস্ট ইনশাল্লাহ তোমরা 15ই সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাবা। 15ই সেপ্টেম্বরের মধ্যে ভেক্টরের ফুল প্লেলিস্ট তোমরা ইউটিউবে পেয়ে যাবা। আর আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিউটনীয় বলবিদ্যা। তো এটি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়। তো এই অধ্যায়টিতে সবাই আশা করছি শুরু থেকে ক্লাসে যারা যারা থাকবা সবাই মনোযোগের সাথে পুরো অধ্যায়টা যদি আমার সাথে করে ফেলো, তাহলে ইনশাল্লাহ তোমাদের নিউটনীয় বলবিদ্যাতে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। তো আমার সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আমি দেখতে পাচ্ছি জান্নাত চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রচণ্ড গরম, তার সাথে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে। তো এই গরমে এবং লোডশেডিংয়ের বিরক্তের কারণে আসলে ভালো থাকা যায় না, তারপর আমরা চেষ্টা করছি ভালো থাকার। তো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আজকে আমরা আমাদের নিউটনীয় বলবিদ্যা টুকটুক করে ক্লাস শুরু করব। আমি অলরেডি ক্লাসের টার্গেট ম্যাপ দিয়ে দিয়েছি যে আমরা 4টা ক্লাস নিয়ে আমরা বেসিক শেষ করব। 4 ক্লাসে বেসিক শেষ করব। 4টা ক্লাস নিব আমি সিকিউ করানোর জন্য, আর হচ্ছে আমরা 2টা ক্লাস নিব আমরা এমসিকিউ সলভিংয়ের জন্য। তার মানে টোটাল 10টা ক্লাস। 10 ক্লাসে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা, যেটা নিউটনিয়ান মেকানিক্স, সেটা একদম প্যাকেট করে ফেলবো আমরা, ঠিক আছে? তো এখনও যারা ক্লাসে জয়েন করো নাই দ্রুত জয়েন করে ফেলো, কারণ আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, আচ্ছা। তো যারা সবাইকে আমি বলবো একটু কষ্ট করে যেটা করবা তোমরা হচ্ছে সবাই তোমাদের ফ্রেন্ডরা যাতে ক্লাসটা দেখতে পারে সেজন্য প্রত্যেকের টাইম লাইনে যদি সম্ভব হয় তাহলে ক্লাসটা শেয়ার করে দিবে, অথবা ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, তাহলে তারা ক্লাসটা দেখতে পারবে, ঠিক আছে? কারণ তোমরা যারা ক্লাস করছো তোমরা জানছো যে আসলে কি পড়ানো হচ্ছে, ঠিক আছে? তো যারা ক্লাস করে না তারা আসলে ক্লাসগুলোকে খুব লাইটলি নিবে, হালকাভাবে নিবে। বাট তোমরা যারা রেগুলার ক্লাস করছো তোমরা জানো যে ভাইয়া তোমাদেরকে কতটা এফোর্ট দিয়ে ক্লাস করাচ্ছি। তো ক্লাসগুলো যাতে তোমাদের ফ্রেন্ডরাও যাতে করতে পারে তাদেরকে সাথে নিয়ে ক্লাস করবে, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি বাঁধানো চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, গরম অনেক বেশি, তারপরেও বলতে হয় ভালো আছি। তো চলো আমরা তাহলে দেরি না করে আমাদের আজকের ক্লাস শুরু করছি। তো চলো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো, নিউটনীয় বলবিদ্যার সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকটা দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক সেটা কি? ব্যাংকিং। ব্যাংকিং থেকে প্রচুর প্রশ্ন আসে। ব্যাংকিং মানে কি? ব্যাংকিং মানে কোনো ব্যাংকিং ব্যবস্থা না যে আমি ব্যাংকে যাব, ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট খুলবো, তারপর মানে টাকা জমাবো, ব্যাপারটা এরকম না। এই ব্যাংকিং বলতে আমরা কি বুঝি? রাস্তার বাঁক নেওয়ার ক্ষমতা। মানে আমরা যখন রাস্তা দিয়ে যখন চলাচল করি আমরা অনেক সময় দেখি রাস্তা বাঁক নেয়। এই রাস্তার বাঁকটা আমরা বেশিরভাগ দেখি কোনো একটা ব্রিজের উপরে উঠলে, অথবা আমরা যখন রেলগাড়িতে যখন যাই, ট্রেনে যখন যাই, তখন দেখি ট্রেনটা অনেক বাঁক নিচ্ছে, বা আমরা হাইওয়েতে অনেক সময় দেখি রাস্তায় বাঁক নিতে দেখা যায়।
এই যে রাস্তায় বাঁক নেওয়ার ঘটনা সেটাকে আমরা বলছি ব্যাংকিং। তাহলে চলো আমরা হেডলাইন দিয়ে লিখে ফেলি ব্যাংকিং সম্পর্কে। তো আমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি ব্যাংকিং দিয়ে, ঠিক আছে? তো লম্বা সময় ক্লাস নিতে চাইবো, তো যার জন্য এনার্জি জমিয়ে রাখতে হবে, এই জন্য ভাই একটু স্লোলি পড়াবো যাতে করে এনার্জিটা থাকে, ঠিক আছে? তোমরাও যাতে এনার্জি ধরে রেখে ক্লাসটা করতে পারো সেই আশাই করছি। তো ব্যাংকিং জিনিসটা যখন পড়বো তখন ব্যাংকিং প্রথমটাই আমরা একটু লিখে ফেলি। চলো ব্যাংকিংয়ের ব্যাপারটা হচ্ছে একটু লিখো, বৃত্তাকার রাস্তায় মানে রাস্তায় যখন বৃত্তাকার রাস্তা থাকবে, গোলচক্কর হতে পারে, কোনো একটা গোল চত্বর হতে পারে, বা এমন একটা বৃত্তাকার কার্ভ একটা রাস্তা হতে পারে। তো এই বৃত্তাকার রাস্তায় গাড়ি যখন চলে, গাড়ি চলার সময় দুইভাবে কেন্দ্রমুখী বলের যোগান দেয়, আগে কথাগুলো লিখে ফেলো, তারপর ভাইয়া বুঝিয়ে দিচ্ছি। দুইভাবে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো দুইভাবে কিভাবে? একটা হচ্ছে ব্যাংকিং আর আরেকটা হচ্ছে নো ব্যাংকিং, মানে ব্যাংকিং নাই। তো ব্যাংকিং না থাকলে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? ঘর্ষণ বল। মানে রাস্তার মেঝের সাথে মানে রাস্তার সাথে মানে পিচের সাথে গাড়ির চাকার যে ঘর্ষণ, সেই ঘর্ষণের কারণে আমরা কেন্দ্রমুখী বলের যোগানটা পাই। কোথায়? যেখানে ব্যাংকিং থাকে না, ঠিক আছে? ঘর্ষণ ব্যাপারটা কোথায় কাজ করে? নো ব্যাংকিংয়ের ক্ষেত্রে। যখন ব্যাংকিং থাকবে না তখন আমরা ঘর্ষণ দিয়ে কেন্দ্রমুখী বলটা হিসেব করি, ঠিক আছে? এই কথাটা আগে লিখে নিবা যে একটা বৃত্তাকার রাস্তায় গাড়ি যখন চলাচল করে তখন গাড়িটা চলার সময় দুইভাবে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এক নাম্বার হচ্ছে ব্যাংকিংয়ের মাধ্যমে, দুই নাম্বার হচ্ছে ঘর্ষণের মাধ্যমে। তো ঘর্ষণটা কখন হয়? যখন ব্যাংকিং থাকে না। তাহলে চলো আমরা প্রথম ব্যাংকিংয়ের কনসেপ্টটা বুঝে ফেলি। ব্যাংকিংয়ের কনসেপ্টটা হচ্ছে আমাদের এরকম। তাহলে পুরো আমরা যে প্রথম একটা বৃত্তাকার জিনিস যদি আঁকি, এটা মনে করি একটা বৃত্তাকার রাস্তা, হ্যাঁ? তো বৃত্তাকার রাস্তা বলতে আসলে ব্যাপারটা কেমন? এই যে রাস্তা হচ্ছে এই জায়গাটা, এই যে ভেতরের, এটা হচ্ছে মনে করো ভেতরের অংশ। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের রাস্তা। তো রাস্তাটা কোনটা? রাস্তা হচ্ছে আমাদের এই জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের রাস্তা। তো এই জায়গাটা যদি রাস্তা হয়, মনে রাখবা রাস্তার বাইরের দিকের যে অংশটা, এটা কি? এটা হচ্ছে রাস্তার বাইরের প্রান্ত, বৃত্তাকার রাস্তার বাইরের দিকের প্রান্ত। আর এই যে অংশটা ভেতরের প্রান্ত, এটা হচ্ছে রাস্তার ভিতরের প্রান্ত কোনটা? তাহলে আমি যদি কালারটাকে একটু অন্যভাবে দেখাই, এই যে ভেতরের প্রান্ত হচ্ছে এইটা, এই যে রেড, এটা হচ্ছে রাস্তার ভিতরের প্রান্ত, আর কালো যে বৃত্তটা সেটা হচ্ছে রাস্তার বাইরের প্রান্ত। তাহলে রাস্তা কোনটা বলো তো? কালো আর লালের যে মধ্যবর্তী জায়গাটা সেটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে? তাহলে রাস্তা কোন জায়গাটা? রাস্তা হচ্ছে আমাদের এই যে জায়গাটা, এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রাস্তা, ঠিক আছে? তো এই রাস্তাটার মনে রাখবা বাইরের যে প্রান্তটা সেটা উঁচু থাকে, সেটা খানিকটা উঁচু করে তৈরি করা হয়। কেন? ড্রেনেজ ব্যবস্থার সুবিধার জন্য, মানে বৃষ্টি পানি যাতে গড়িয়ে যাতে নিচের প্রান্ত দিয়ে ড্রেনে নেমে আসে। আরেকটা কারণে করা হয়, সেটা হচ্ছে ব্যাংকিংয়ের কারণে। রাস্তা ব্যাংকিং মানে কি? ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত হালকা উঁচু করে দেওয়া, এই ঘটনাটাকেই কিন্তু ব্যাংকিং বলে, ঠিক আছে? তো রাস্তার ভেতরের প্রান্তটা কি থাকবে? নিচু থাকবে। এই যে ভেতরের প্রান্ত, এইটা হচ্ছে আমাদের অপেক্ষাকৃত নিচু প্রান্ত, ঠিক আছে? তাহলে আমাদের এই যে রাস্তার ভেতরের প্রান্ত থাকবে সেটা হচ্ছে আমাদের অপেক্ষাকৃত নিচু প্রান্ত, ওকে? আচ্ছা, তাহলে রাস্তার বাইরের প্রান্ত থেকে রাস্তার ভেতরের প্রান্ত এই যে খানিকটা নিচু থাকে, অথবা আমরা যদি বলি রাস্তার বাইরের প্রান্ত যে এই যে খানিকটা উঁচু থাকে, এই ঘটনাটাকে আমরা বলি ব্যাংকিং, ঠিক আছে? তাহলে এই যে রাস্তা, এই রাস্তাটা এই রকম শেপটা আমি জুম করে নিব এখন একটু, ঠিক আছে? এই যে পিঙ্ক কালার একটা ত্রিভুজ আঁকলাম না ভাইয়া, এই পিঙ্ক কালারের ত্রিভুজটাকে এখন আমি তোমাদের জন্য একটু জুম করে আঁকছি, মানে একটু বড় পরিসরে আঁকছি। তাহলে জিনিসটা এরকম আসবে, হ্যাঁ? এই জায়গাটা কিন্তু হালকা বাঁকা আসবে, এই যে বাইরের যে প্রান্তটা আছে না, সেটা আমাদের এইরকম হালকা বাঁকা আসবে, ওকে? বাইরের প্রান্তটা হচ্ছে হালকা বাঁকা হয়ে আসবে, ঠিক আছে? তাহলে এই যে নিচের যে এই যে অংশটা দেখতে পাচ্ছ,
এইটাই কি উপরের চিত্রের জন্য রাস্তার অংশটা, মানে এই জায়গাটাই কি, এটা হচ্ছে রাস্তার প্রস্থ, মানে রাস্তাটা কতটুকু প্রশস্ত সেটা হচ্ছে এই অংশ, এবং এই নিচের অংশটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি। ঠিক আছে, নিচের জায়গাটা হচ্ছে আমাদের ডি। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই যে এই জায়গাটা থিটা, এই জায়গাটা হচ্ছে আমাদের থিটা। ঠিক আছে, তো এই যে থিটার জায়গাটা এটা হচ্ছে আমাদের এইটা, এই যে থিটা, এই যে থিটা, এবং এই থিটাটাকে কি বলে, এই থিটাটার নামই হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। যে কত কোণে রাস্তাটা হেলানো হয়েছে সেইটাকে আমরা বলি ব্যাংকিং কোণ, মানে রাস্তাটা কত ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে, বা রাস্তাটার উপরের প্রান্ত থেকে নিচের প্রান্তটা কতটুকু ঢালু, সেটাই হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। ঠিক আছে, আচ্ছা, একটু মনে ভুল লিখেছি, দাঁড়াও, এই ডি আসলে এইটা না, ডি হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ হচ্ছে এইটা, এই যে অংশটা এইটা হচ্ছে ডি, এই যে অতিভুজের মতো যে অংশ এটা হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ, হ্যাঁ, ডি। আচ্ছা, আর এই যে দেখতে পাচ্ছ একটু কার্ভ আকারে, এটা হচ্ছে উচ্চতা, এই এইচ এটা হচ্ছে উচ্চতা। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে যে আমাদের রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা। তো চলো কথাগুলো একটু আমি গুছিয়ে তোমাদের লিখে দিই। ঠিক আছে, দেখো এখানে এখানে আমাদের ডি, ডি হচ্ছে রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ এটা হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, তারপর আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণ। পরীক্ষায় তোমাদেরকে এই থিটা দিয়ে দিবে, ডি দিয়ে দিবে, ঠিক আছে, এগুলা দিয়ে দিবে, এগুলা দিয়ে দিবে। তারপর এই যে আমাদের আর, আর হচ্ছে রাস্তার ব্যাসার্ধ। তোমরা বলতে পারো তাহলে ভাইয়া রাস্তার ব্যাসার্ধ মানে এইটা, না না না, রাস্তার ব্যাসার্ধ মোটেও এইটা না। রাস্তার ব্যাসার্ধ কোনটা আমি তোমাদেরকে বলছি, যখন রাস্তা যখন তৈরি করা হয়, এই যে রাস্তা, এই রাস্তাটা, এই যে রাস্তাটা যে বৃত্ত তৈরি করেছে, এইখান থেকে একদম শুরু করে এইখান পর্যন্ত যে দূরত্ব, এইটা হচ্ছে রাস্তার ব্যাসার্ধ। রাস্তার ব্যাসার্ধ হচ্ছে রাস্তাটা যে বৃত্তাকার পথকে কেন্দ্র করে ঘুরেছে, যে বৃত্তাকার রাস্তাটা তৈরি হয়েছে, সেই বৃত্তাকার রাস্তার কেন্দ্র থেকে রাস্তা পর্যন্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রাস্তার ব্যাসার্ধ। তাহলে আমরা যদি বলি রাস্তার ব্যাসার্ধ কোথায় হবে, রাস্তার ব্যাসার্ধ গিয়ে পড়ে, বা রাস্তার কেন্দ্র কোথায় হবে, রাস্তার কেন্দ্র হচ্ছে রাস্তার পাশে থাকা ধান খেতে। রাস্তার কেন্দ্র কিন্তু রাস্তার উপরে পড়ে না। ঠিক আছে, তোমরা চিত্রেই দেখতে পাচ্ছ রাস্তার ভেতরে, রাস্তার মানে ভেতরের প্রান্ত থেকেও, রাস্তার ভেতরের প্রান্ত হচ্ছে এইটা, রাস্তার ভেতরের প্রান্ত থেকেও আরও ভেতরে হচ্ছে রাস্তার কেন্দ্র। তার মানে রাস্তার কেন্দ্র কোথায় থাকে, ধান খেতে থাকে, সহজ কথা। ঠিক আছে, তাহলে আর হচ্ছে রাস্তার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ তোমাদেরকে পরীক্ষার প্রশ্নে দিয়ে দিবে, আমরা এখনই দুইটা সিকিউ করব, তাহলেই বুঝে যাব। এবং এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা, তার মানে ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তের উচ্চতা। রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা, অপর প্রান্তের উচ্চতা, এটা হচ্ছে আমাদের এইচ। তো আমি পুরো জিনিসটা একটু ছোট করে তোমাদের দেখাই, যেহেতু আজকে একদম ফার্স্ট ক্লাস, এই জন্য আমি অনেক ডিটেলসে পড়াচ্ছি। ঠিক আছে, এবং এই যে অঙ্কটা, এই অঙ্কটা দুই ধরনের কাজ করে, কী কী বলতো, একটা হচ্ছে ব্যাংকিং দিয়ে আর একটা হচ্ছে ঘর্ষণ দিয়ে। প্রথম কিন্তু আমরা ব্যাংকিং দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, এখনও কিন্তু নো ব্যাংকিংয়ে যাই নাই, মানে ঘর্ষণের ব্যাপারটাতে এখনও আসি নাই। তাহলে এই বৃত্তাকার পথে এই রাস্তা দিয়ে যখন একটা গাড়ি, মনে করো একটা গাড়ি এই যে এই পথে যখন যাবে, একটা গাড়ি যখন এই পথে যখন যাবে, এই যে একটা গাড়ি মনে করো এই যে এই পথ দিয়ে যখন সে যখন যাবে, এই যে এই পথ দিয়ে সে যখন যাবে, তখন তার উপর যে কেন্দ্রমুখী বল কাজ করবে, সেটা কোন দিকে কাজ করবে, এই যে কেন্দ্রের দিকে কাজ করবে। এবং এই কেন্দ্রের যোগান, এই যে কেন্দ্রের দিকে যে কেন্দ্রমুখী বল, সেই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিবে, রাস্তার ব্যাংকিং দিবে। তাহলে যদি একটা বৃত্তাকার রাস্তা, যদি রাস্তাটা যদি বৃত্তাকার হয়, তার মানে যদি ব্যাংকিং যদি থাকে রাস্তায়, তাহলে সম্পূর্ণ কেন্দ্রমুখী বলের যোগান দিবে ব্যাংকিং। ঠিক আছে, সম্পূর্ণ কেন্দ্রমুখী বলের যোগান দিবে আমাদেরকে ব্যাংকিং। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের অংশে যাই। পরের অংশ খেয়াল করো, মনে রাখবা ব্যাংকিংয়ের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা যে আবার যদি চিত্রটা যদি একটু যদি আঁকি, এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে থিটা,
এইটা হচ্ছে ডি, রাস্তার প্রস্থ। তাহলে কি কি দেওয়া আছে ভাইয়া বলো তো? লম্ব বাই অতিভুজ না? তাহলে সাইন থিটা। সূত্র ব্যাংকিংয়ের ক্ষেত্রে থিটার মান কিভাবে বের করতে হয়? সাইনের সূত্র দিয়ে, সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। তার মানে এটা আমাদের প্রশ্নে আসবে, এটা আমাদের অঙ্কের জন্য লাগবে। ব্যাংকিংয়ের অঙ্কে তোমাকে যদি বলে দেয়, মনে করো তোমাকে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা এইচ দেওয়া আছে এবং রাস্তার প্রস্থ দেওয়া আছে ডি, তোমাকে বললো ব্যাংকিং কোণ কত, থিটা কত, তাহলে সূত্র কি? সাইন থিটা সমান এইচ বাই ডি। এটা আমরা ইম্পর্টেন্ট কিসের জন্য? ফর ম্যাথ, ম্যাথের জন্য আমরা এই ফর্মুলাটা তাহলে মনে রাখবো। ঠিক আছে, একটা ফর্মুলা দেখা পেয়ে গেলাম। তারপরে দেখো, এখন তোমরা যারা 25 ব্যাচের আছো তারা অলরেডি জানো ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, থিটা যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা সমান ট্যান থিটা বলা যায়। আর যারা 26 ব্যাচের আছো তোমরা এটা এখনো হয়তো বা জানো না, বাট যারা ত্রিকোণমিতি করেছো অনেকেই হয়তো বা জানো। তো ভাই একটু বলে দিই তোমাদেরকে, যে ধরে নাও আমরা লিখলাম যে থিটা খুব ছোট, এই যে থিটার মানটা খুব ছোট, থিটা খুব ছোট হলে, আচ্ছা থিটার মান খুব ছোট মানে কি বলো তো? মনে করো এইটা একটা ত্রিভুজ, এখানে তো থিটার মান খুব ছোট না, তাই না? আচ্ছা, তারপর মনে করো থিটা, এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, এখানে থিটার মান কি একটু ছোট হয়ে আসছে না? মনে করো থিটার মান যদি খুব ছোট হয় তাহলে ত্রিভুজটা কেমন হবে বলো তো? এই এরকম, মানে একটার উপর আরেকটা। তাহলে থিটার মান যদি খুব ছোট হয় তাহলে কি আমরা বলতে পারি না অতিভুজ আর ভূমি কি পরস্পর সমান হয়ে যাবে? অলমোস্ট সমান। কারণ দেখো থিটার মান যদি ছোট হয়, দেখো এটা ভূমি, আবার থিটার মান খুব ছোট মানে কি এই যে অতিভুজ, মনে করো ভূমির উপরে এভাবে উঠলো, তাহলে ভূমি আর অতিভুজ কি একই রকম, তাই না? অলমোস্ট সেম, সমান সমান হাইটের হবে, তাই না? তাহলে থিটা যদি খুব ছোট হয় তাহলে আমরা বলতে পারি অতিভুজ, অতিভুজ প্রায় সমান, প্রায় সমান বলতে আমরা এরকম ঢেউ দিয়ে বোঝাই, অতিভুজ প্রায় সমান কার? ভূমির সমান। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এই যে এইচ বাই ডি, সেই ক্ষেত্রে আমরা এই যে আমাদের ডি আছে না, এটা কি অতিভুজ, এই ডিটাকে আমরা কি বলতে পারি? ভূমি বলতে পারি। আর এইচ কি? লম্ব। কারণ সেই ক্ষেত্রে আমাদের ভূমি আর অতিভুজ যেহেতু পরস্পর প্রায় সমান হয়ে গেছে, তার মানে আগের সাইন থিটাতে ডি ছিল অতিভুজ, এখন কিন্তু এটাকে আমরা ভূমি বলতে পারি। আর ভূমি বললে উপরে লম্ব নিচে ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল টু কত? ট্যান থিটা। তার মানে থিটা খুব ছোট হলে আমরা সাইন থিটাকে শুধু থিটা অথবা ট্যান থিটা বলতে পারি। তাহলে আরেকটা ফর্মুলা শিখে ফেললাম, থিটা যদি খুব ছোট হয় তাহলে অতিভুজ আর ভূমি প্রায় সমান হয়, এবং সেই ক্ষেত্রে আমরা সাইন থিটাকে ট্যান থিটা বলতে পারি। কেন? কারণ সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, খেয়াল করো, সাইন থিটা সমান আমরা লিখেছি কি? এইচ বাই ডি। তার মানে সাইন থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি। তাহলে বা আমরা লিখতে পারি সাইন থিটা সমান এইচ কি ছিল? লম্ব, আর ভূমি ডি কি ছিল? অতিভুজ আমাদের এই অঙ্কের জন্য। বাট আমরা যদি থিটা যদি খুব ছোট হয়, থিটা খুব ছোট হলে আমরা বলতে পারি, থিটা খুব ছোট হলে আমরা বলতে পারি অতিভুজ সমান ভূমি। তাহলে থিটা খুব ছোট হলে আমরা বলতে পারি অতিভুজ, অতিভুজ আর ভূমি একই কথা, অতিভুজ সমান প্রায় সমান ভূমি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমাদের আর লম্ব বাই অতিভুজ না হয়ে কী হয়ে যাবে? লম্ব বাই ভূমি হয়ে যাবে। আর লম্ব বাই ভূমি মানে কি? ট্যান থিটা। আর তখন আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ট্যান থিটা সমান লম্ব কি ছিল? এইচ, আর ভূমি হয়ে গেছে ডি। মানে যেখানে ভূমি আগে ছিল আমাদের, যেখানে আগে ডি ছিল অতিভুজ, সেখানে এখন ডি কি হয়ে গেছে? ভূমি হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান এইচ বাই ডি। তো এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা। তার মানে কি বুঝলাম? কি বুঝলাম বলো তো? এটা দিয়ে বুঝলাম যদি ম্যাথ করার জন্য যদি আমাদেরকে যদি থিটা বের করতে বলে, যদি আমাদেরকে এইচ দিয়ে দেয়, মানে ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তের উচ্চতা যদি দিয়ে দেয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতটুকু উঁচু সেটা যদি দিয়ে দেয়, এবং যদি আমাদেরকে রাস্তার প্রস্থ যদি দিয়ে দেয় যে রাস্তাটা এত মিটার প্রশস্ত, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি থিটা বের করতে বলে তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি অথবা ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই ডি দিয়ে ম্যাথটা করব। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা আসলে ইউজ করি না। আমাদের যদি এইচ এবং ডি দিয়ে আমাদেরকে যদি থিটা বের করতে বলে তাহলে আমরা সাইন থিটা সমান এইচ বাই ডি ওই ফর্মুলাটাই ব্যবহার করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাও কিন্তু আমরা ম্যাথের জন্য ব্যবহার করতে পারি, বাট এটা আমাদের ম্যাথের জন্য অতটাও দরকার নাই। ঠিক আছে, রেয়ার ইউজ লিখতে পারো, রেয়ার ইউজ। রেয়ার মানে কি? রেয়ার ইউজ মানে কি? মানে একদম ব্যবহার করাই হয় না এরকম একটা, রেয়ার ইউজ ফর ম্যাথ, মানে ম্যাথের জন্য এটা খুবই রেয়ারলি ব্যবহার করা হয়। তো আমি এটা একটু ছোট করে দেখাচ্ছি, আমাকে তোমরা একটু বলবা যে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যা যা পড়ালাম সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে বলবা। আচ্ছা, আমাকে নাদিয়া
বলছো যে সাউন্ডই নাই, সাউন্ড নাই কেন? সাউন্ড থাকবে না কেন? হ্যাঁ, এই যে শুভা বলতেছে বুঝছি, সাউন্ড অবশ্যই আছে, এই যে সব ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আমাকে বলবা। আচ্ছা, আমাকে না দিয়া একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, এর থেকে ক্লিয়ার আর সাউন্ড হইতেই পারে না, তাই না? আচ্ছা, আমি দেখি তো এই মুহূর্তে আমাদের সাথে আর কে কে জয়েন করে ফেলেছে। আমি পড়াতে পড়াতে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফারিয়া তো আছোই, তারপর হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুভা চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। মুস্কান আছো, শাহিন আক্তার মুস্কান, ওয়ালাইকুম আসসালাম। রিমো, ওয়ালাইকুম আসসালাম। তারপর নাদিয়া আছো, বাঁধন তো আছোই, ফারিয়া আছো, ফারিয়া বলছো বুঝছি, বাঁধন ক্লিয়ার, ঠিক আছে। তো সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা পরের টপিকে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু আজকে একদম ফার্স্ট ক্লাস অনুযায়ী আমি ফার্স্ট ক্লাসের মতো করেই পড়াচ্ছি, যাতে করে হচ্ছে তোমাদের জন্য জিনিসটা বুঝতে অনেক অনেক সহজ হয়। এত ডিটেলসে আমি যাচ্ছি না, মানে অত তাড়াতাড়ি বোঝাচ্ছি না, সময় লাগুক, বাট একবারে বুঝে ফেললে জিনিসটা তোমাদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। আর যেটা বলছি সেটাই, 4টা ক্লাসে বেসিক শেষ করবো, মানে 4টা ক্লাসে বেসিক শেষ করবো, ঠিক আছে। এটা হচ্ছে ভাইয়ার ওয়াদা, ইনশাল্লাহ 4টা ক্লাসেই শেষ করবো, ওকে। আর তোমাদের সবার জন্য আরেকটা ভালো একটা গুড নিউজ আছে, গুড নিউজ তোমাদের জন্য প্লাস আমার জন্য। সেটা হচ্ছে আমি আসলে জানুয়ারি পর্যন্ত আমি আসলে স্মার্ট বোর্ডের জন্য অপেক্ষা করব না, ইনশাল্লাহ আগামী মাসে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস করব ইনশাল্লাহ। সেটা আজকে আমি ঠিক করেছি, আজকে আমি আসলে নিয়ত ঠিক চেঞ্জ করেছি, কারণ হচ্ছে আমি আসলে আর কি বলে, এটা আমার অনেক দিনের একটা ড্রিম, তো এই ড্রিমের খুব কাছাকাছি চলে গেছে। এখন কাছাকাছি যাওয়ার পর আমি আসলে আর দেরি করতে পারছি না বা চাচ্ছি না, যেটা বলে মানে মানুষের একটা ড্রিম থাকে না, যে একদম খুব মানে এমন একটা ড্রিম যে এটা মনে করো মানে ভাত না খেয়ে থাকতে পারবো, বাট এইটা ছাড়া থাকতে পারবো না, আমার জন্য ব্যাপারটা এমন হয়ে গেছে। তো যার কারণে আমি একদম তোমাদেরকে মানে এনশিওর করছি যে ইনশাল্লাহ আমরা অক্টোবর মাস থেকে আমরা হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো সে সময় ক্লাসগুলো দেখবা আরও চমকপ্রদ হবে, আরও অনেক সুন্দর হবে, আরও অনেক ভালো হবে। তো তখন হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ সব কিছু কিন্তু ভাইয়া তোমাদের জন্য করছি, ঠিক আছে। কারণ একটা জিনিস তো তোমরা বুঝতেই পারছো যে একটা স্মার্ট বোর্ড ক্যারি করা, এটা মেনটেনেন্স করা, এটা অনেক কস্টলি একটা ব্যাপার, বাট যা করছি সব কিছু তোমাদের জন্য করছি, বিনিময়ে অতটুকুই, যারা রেগুলার ক্লাস করছো রেগুলার ক্লাস করতে থাকো, আমার দ্বারা যদি ক্লাস করে যদি ভালো একটা রেজাল্ট করতে পারো ভাইয়ার ভালো লাগবে, ঠিক আছে, অতটুকুই, ওকে। আচ্ছা, রিজিকের মালিক আল্লাহ, ওটা নিয়ে আসলে আমি চিন্তা করি না, যখন আল্লাহ যেভাবে রাখছে সেভাবে রাখবে, ওটা নিয়ে আমি আসলে কখনোই ভাবি না। যারা আমার অফলাইন বেঁচে থাকো বা পার্সোনালি আমাকে চেনো সবাই জানো এই জিনিসটা, যে আসলে আমি কখনোই ওই যে আমি সবসময় একটা জিনিস সবাইকে বলে থাকি, যার লোভ বেশি তার অভাব বেশি। আসলে আমার অত লোভও নাই, তাই আমার অত অভাবও নেই, তো আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছেন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে তোমাদেরকে এটা আমি জানালাম যে ইনশাল্লাহ আমরা আগামী মাসে অক্টোবরে আমরা ইনশাল্লাহ স্মার্ট বোর্ডে ক্লাস করা শুরু করবো, ঠিক আছে, যদি সব কিছু যদি ঠিকঠাক মতো চলে আর কি। আচ্ছা চলো, তাহলে আমরা আমাদের পরের আমাদের যে টপিক সেটাতে আমরা একটু চলে যাই। এখন খেয়াল করে দেখো, এই যে আমি বললাম tan θ = h/d, আরেকটা ফর্মুলা আছে যেটা আমরা সরাসরি মুখস্থ রাখবো, ঠিক আছে। সেই সরাসরি মুখস্থ ফর্মুলাটা কি? সেটা হচ্ছে tan θ = v²/rg। এইটা মুখস্থ রাখবা। এটা কখন ব্যবহার করা হয়? এইটাও আমরা ম্যাথের জন্য ব্যবহার করি। এটা আমরা ব্যবহার করি যে সর্বোচ্চ কত বেগে সে নিরাপদে বাঁক নিতে পারবে, মানে নিরাপদে বাঁক নেওয়ার শর্ত, যে তুমি সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে, মানে ভি বের করতে বলে অনেক সময়, তো ভি বের করতে বলে সেটা আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করব। তাহলে এটাও আমরা ফর ম্যাথ, এবং এইটা রেয়ার ইউজ না, এটা হচ্ছে অলওয়েজ ইউজ করা হয়, মানে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সূত্র ম্যাথের জন্য, tan θ = v²/rg, ঠিক আছে। তো আমরা তাহলে ব্যাংকিং থেকে মোট কয়টা সূত্র পেলাম? শেষ, ব্যাংকিং নিয়ে পড়াশোনা শেষ ভাই, ব্যাংকিং নিয়ে আর কোনো পড়াশোনা নেই, ব্যাংকিংয়ে এতটুকু পর্যন্তই পড়া, মানে সূত্র পড়ছি, এখন ধুমায়া হচ্ছে আমরা হচ্ছে সিকিউ সলভ করব, দেখবা তোমাদের একদম মাথায় ঢুকে গেছে জিনিসটা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমাদের ব্যাংকিং থেকে তাহলে আমাদের ফর্মুলা তাহলে কি? তাহলে লেখো ফর্মুলাস অফ ব্যাংকিং। তাহলে আমাদের ব্যাংকিংয়ের সূত্রাবলী কী কী, আমাদের ব্যাংকিংয়ের সূত্রাবলীগুলো কী কী সেটা একটু লিখে নাও। ফর্মুলাস অফ ব্যাংকিং, ব্যাংকিংয়ের সূত্র হচ্ছে আমাদের একটা পেয়েছি আমরা sin θ = h/d, sin θ = h/d একটা, আর কি পেয়েছি? আর পেয়েছি tan θ = h/d, এটা রেয়ারলি ব্যবহার করা হয়। আরেকটা কি পেয়েছি? tan θ = v²/rg, tan θ = v²/rg। এই তিনটা ফর্মুলা আমরা ব্যবহার করব আমাদের ব্যাংকিংয়ের ম্যাথের জন্য। ব্যাংকিং কিভাবে দেওয়া থাকবে ভাইয়া? উদ্দীপকে বলা থাকবে রাস্তায় ব্যাংকিং করা আছে,
অথবা বলা থাকবে রাস্তাটা বাঁকানো, বাঁক নিতে হবে, বাঁক বা ব্যাংকিং, এই দুইটা কথা যদি থাকে তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমাদের অঙ্ক করে ফেলতে পারবো এবং এগুলো আসে। তারপরে আমরা দেখি নো ব্যাংকিংয়ের জন্য যাই, চলো তাহলে নো ব্যাংকিংয়ের জন্য যাই। ঠিক আছে, তো এখানে কোনটা দিয়ে কী বোঝায়? থিটা দিয়ে বোঝায় ব্যাংকিং কোণ, যে কত কোণ তৈরি করা হয়েছে, কত অ্যাঙ্গেল তৈরি করা হয়েছে। এইচ দিয়ে বোঝানো হয় উচ্চতা, ভি দিয়ে বোঝানো হয় রাস্তার প্রস্থ। তারপর এখানে যে আমাদের tan θ = v² বাই আর জি, এখানে ভি দিয়ে আমরা বোঝাই গাড়ির বেগ মিটার পার সেকেন্ডে। তারপর আর দিয়ে আমরা বোঝাই আমাদের রাস্তার ব্যাসার্ধ, যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ গিয়ে কোথায় পড়ে? ধান খেতে পড়ে। আর জি হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন আসো, যদি রাস্তায় ব্যাংকিং না থাকে, যেমন সোজা রাস্তা, সোজা রাস্তায় ব্যাংকিং নাই, তা সত্ত্বেও তো গাড়ি কি হয়ে যাচ্ছে না বা ছিটকে যাচ্ছে না, তার মানে কি অবশ্যই একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে। সোজা রাস্তায় ব্যাংকিং থাকে না, কিন্তু তা সত্ত্বেও কি একটা কেন্দ্রমুখী বল কাজ করে। সেই কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়? সেই কেন্দ্রমুখী বলের যোগান দেয় ঘর্ষণ বল। তাহলে চলো নতুন কনসেপ্ট করি, যেটা হচ্ছে আমাদের নো ব্যাংকিং। ঠিক আছে, নো ব্যাংকিং, ওকে, নো ব্যাংকিং। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন কনসেপ্ট। তো নো ব্যাংকিংয়ে আমরা দেখো, আমরা একটু লিখে নিই, যদি নো ব্যাংকিং কনসেপ্ট থাকে, এক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিবে ঘর্ষণ বল। ঠিক আছে, এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিবে ঘর্ষণ বল। তো প্রশ্নটা কেমন দেওয়া থাকবে একটু লিখে রাখো। এক্ষেত্রে প্রশ্নে ঘর্ষণ বল দিয়ে যখন অঙ্ক করতে হবে, প্রশ্নে অবশ্যই একটা জিনিস দিয়ে দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মিউ। মিউ মানে কি? মিউ মানে হচ্ছে ঘর্ষণ সহগ। এটা যদি না দেয় তাহলে তুমি ঘর্ষণ বল বের করতে পারবে না। ঘর্ষণ সহগ বা তারপর হচ্ছে এটাকে আমরা আরেক নামে চিনি ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ সহগকে আমরা কি বলি? ঘর্ষণ গুণাঙ্ক বা সরাসরি ঘর্ষণ বল। ঘর্ষণ সহগ আর ঘর্ষণ গুণাঙ্ক একই কথা, ঠিক আছে? অথবা সরাসরি ঘর্ষণ বল দেয়া থাকবে। হয়তো সরাসরি ঘর্ষণ বলটাই দিয়ে দিবে, আর ঘর্ষণ বল যদি না দেয় তাহলে ঘর্ষণ সহগ অথবা ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, এখন কেন্দ্রমুখী বল সমান আমরা কি জানি? আমরা জানি কেন্দ্রমুখী বল এফসি বলতে পারি। সি মানে কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্রমুখী বল মানে কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এফসি, আচ্ছা নিচে লিখি, এক লাইনে অনেকগুলো লিখতে হবে। তাহলে কেন্দ্রমুখী বল এফসি = mv²/r। এটা আশা করি সবাই জানো, তাই না? কেন্দ্রমুখী বলের সূত্র mv²/r। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এবং আমরা বলছি যে নো ব্যাংকিংয়ের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়? ঘর্ষণ বল দেয়। নো ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রমুখী বল সেটা ঘর্ষণ বলের সমান হয়, তাই না? কেন্দ্রমুখী বল সেটা আমাদের সমান হয় কার? ঘর্ষণ বলের সমান, কারণ এখানে অন্য কোনো বল কাজ করে না। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমরা বলতে পারি আমাদের কেন্দ্রমুখী বল হচ্ছে এফসি, আর ঘর্ষণ বলকে ধরে নাও স্মল এফ। ঠিক আছে, বা এখন এফসি সমান কি? mv²/r। আর স্মল এফ সমান কি জানো? স্মল এফ মানে হচ্ছে মিউ আর। এখানে মিউ কি এবং আর কি? হ্যাঁ, এখানে মিউ মানে হচ্ছে ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক, যেটা তোমাকে প্রশ্নে দিয়ে দিবে, ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, আর আর কি? আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। এখন অভিলম্বিক প্রতিক্রিয়া বল এই অঙ্কের জন্য কত আসে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিই। এই আর মানে হচ্ছে আর কিছুই না, আর হচ্ছে mg, মানে বল, ওজন mg। F = mg, পড়ছো না 9 F = mg, আর হচ্ছে mg। ঠিক আছে, এখানে r mg। তাহলে যদি বসাও তাহলে কি আসতেছে বলো? বা mv²/r = মিউ, আর এর জায়গায় কি বসাবা? mg। এখন এই যে দুইটা এমই কিসের এম? এটা হচ্ছে বস্তুর এম, মানে যদি গাড়ি হয় তাহলে গাড়ির এম, যদি সাইকেল হয় তাহলে সাইকেলের ভর, যদি মানুষ হয় তাহলে মানুষের ভর। মানুষ দৌড়াচ্ছে বৃত্তাকার পথে, হতে পারে না? হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করবা? এই এম এবং এই এম কাটা। ঠিক আছে, তাহলে যদি কেটে দাও এই দুইটা এম, তাহলে তোমার কত আসবে? v²/r সমান মিউ জি। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমরা আসলে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, বলো তো সেটা কি? সেটা হচ্ছে আমরা যে ফর্মুলাটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি। এটা হচ্ছে আমাদের কিসের জন্য মনে রাখবো? ফর ম্যাথের জন্য। ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি, এটা হচ্ছে আমাদের নো ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফর্মুলা। ঠিক আছে, ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি। তবে আমাদের যদি সিকিউ আসে আমরা অঙ্কটা কোত্থেকে শুরু করব? ভাইয়া সিকিউ আসলে আমরা অঙ্কটা একদম এখান থেকে শুরু করব, যে আমরা জানি এফসি সমান এফ, কেন কেন্দ্রমুখী বল সমান ঘর্ষণ বল, সেখান থেকে আমরা লিখে লিখে এতটুকু পর্যন্ত আসবো, না হলে আমাদের 1 নাম্বার কম দিতে পারে। ঠিক আছে, আমরা একটু ভেঙে দেখাবো স্যারদেরকে যে না আমরা পারি, আমরা জানি কেন্দ্রমুখী বল সমান ঘর্ষণ বল হলে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি হয়। এই 3-4টা লাইন পড়ে তারপরে আমরা মান বসাবো, নাহলে তুমি যদি সরাসরি এই সূত্র লিখে যদি মান বসায় দাও অঙ্কটা তো 2 লাইনের হবে। এখন তোমাকে অঙ্কটা যদি দেয় 4 নাম্বারের জন্য, ঘতে যদি দেয় 2 লাইনের অঙ্ক বলে তোমাকে স্যাররা 1 নাম্বার কেটে দিতে পারে। তো পারা জিনিস কেন আমরা নাম্বার কাটা খাবো, সেটা হচ্ছে আমার কোয়েশ্চেন। পারা জিনিস আমরা কি করব না, আমাদের যাতে নাম্বার যাতে না কাটতে পারে আমরা সেটা আমরা চেষ্টা করব। ওকে, আচ্ছা এখন চলো আমরা একটা ছোট একটা জিনিস শিখে ফেলি, যে আর সমান এমজি লিখলাম সেটা আসলে কিভাবে আসলো, সেটা আসলে কিভাবে আসলো, মানে আর সমান এমজি কেন, আর সমান কেন এমজি। দেখো, আমি একটা তল আঁকলাম এবং এই তলের উপর আমি একটা বস্তু নিলাম, বস্তু। তো বস্তুর ওজন সবসময় কাজ করে কোন দিকে ভাইয়া? খাড়া নিচের দিকে কাজ করে, খাড়া নিচের দিকে বস্তুর ওজন কাজ করে। তাহলে বস্তুর ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করে। আর কোন দিকে কাজ করে ভাইয়া? আর কাজ করবে, এটাকে কি বলে? অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তার মানে এটা তলের উপর লম্ব দিক বরাবর কাজ করে। তো মনে রাখবা যে আমাদের এমজি কাজ করে খাড়া নিচের দিকে। তুমি এমজিকে যেভাবেই রাখো এটা খাড়া নিচের দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে। আর আমরা যদি বলি আর, এটা হচ্ছে এমজির কনসেপ্ট। আর আমরা যদি বলি আর অবিলম্বিক প্রতিক্রিয়া, আর কাজ করে, আচ্ছা 2বার কাজ করে লিখে ফেলছি তাই না, 2বার কাজ করে লেখা তো দরকার নেই। এমজি কাজ করে খাড়া নিচের দিকে, আর কাজ করে তলের সাথে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে, তলের সাথে লম্ব দিকে। আর কাজ করে তলের সাথে লম্ব দিকে। ঠিক আছে, আর কাজ করবে তলের সাথে লম্ব দিকে। তাহলে এখানে তলের সাথে লম্ব কোন দিক? এটা হচ্ছে তল, তাহলে আর কাজ করবে ঠিক খাড়া উপরের দিকে, আর কাজ করবে। তাহলে দেখো আর যেদিকে এমজি কি তার উল্টা দিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আর এমজি পরস্পর সমান ও বিপরীত। তার মানে এখান থেকে আমরা বলতে পারি আর মাইনাস এমজি ইকুয়াল টু 0, অর্থাৎ আর ইকুয়াল টু এমজি। এখান থেকে আসলে আসছে আর ইকুয়াল টু এমজি কনসেপ্টটা, এইখান থেকে আসছে। বাট সব অঙ্কের জন্য কি আমরা আর ইকুয়াল টু এমজি বসাইতে পারবো? উত্তর হচ্ছে বোর্ড প্রশ্ন 2015 থেকে এখন পর্যন্ত যত প্রশ্ন আসছে সব অঙ্কের জন্য আমরা আর ইকুয়াল টু এমজি বসাইতে পারি। বাট যদি তলটা এইভাবে না দেয়, যদি প্রশ্নে তলটা যদি এইভাবে না দেয়, তলটা যদি এইভাবে না দিয়ে যদি একটু বাঁকা করে এইভাবে দেয়, তখন আর ইকুয়াল টু কত? তখন আর ইকুয়াল টু কত? চলো দেখি। এখানে বস্তুটা থাকবে এই জায়গায়, তো বস্তু যদি আমাদের এই জায়গাটাতে থাকে তাহলে বস্তুর ওজন কাজ করবে ভাই খাড়া নিচের দিকে। বস্তু যেভাবে মন চায় সেভাবে থাক, বস্তু আঁকা বাঁকা কোনাকুনি যেভাবে ইচ্ছা থাক, সেটা খাড়া নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, এখানে আসলে বস্তুটা কি করেছে বলো তো? এখানে আসলে বস্তুটা অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাই না? থিটা কোণে হেলানো আছে, অনুভূমিকের সাথে থিটা কোণে হেলানো আছে বস্তুটা। ঠিক আছে, চিত্রটা যদি পুরোপুরি যদি আমরা যদি আঁকি, কিন্তু আর কাজ করবে কোন দিকে বলো তো? তলের সাথে লম্ব দিক। এখন বলো তো তল কোনটা? ভাইয়া তল হচ্ছে আমাদের এই যে এইটা, বস্তুটা যার উপরে অবস্থিত দণ্ডায়মান, সেটা হচ্ছে আমাদের তল। তাহলে তলের সাথে লম্ব দিক কোনটা? তোমরা যদি বলো এইটা, এটা কি 90 ডিগ্রি? অবশ্যই না। তাহলে এটা কি তলের সাথে লম্ব হইল? হয় নাই। তাহলে তলের সাথে লম্ব কোনটা জানো? তলের সাথে লম্ব দিক হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তলের সাথে লম্ব দিক এই দিক বরাবর আর কাজ করবে। তো এই জায়গায় আমাদের একটা উপাংশের কনসেপ্ট চলে আসে। ভেক্টর অধ্যায়টা যারা পড়েছো তোমরা উপাংশের কনসেপ্টগুলো ভালো করে বুঝো। এখন এখানে এত বোঝাবুঝির কিছু নাই। এই চিত্রটা 2400 বার আঁকবা, মানে মিনিমাম 1000 বার আঁকবা, আঁকলেও সেটা মুখস্থ হয়ে যাবে। ব্যাপারটা কীরকম? এই আটটাকে তুমি ঠিক পেছনের দিকে বর্ধিত করবা। আমি একটু অন্য কালি দিয়ে দেখাই। আটটাকে পেছনের দিকে বর্ধিত করবা, এবং এই যে বর্ধিত করলে এই যে অ্যাঙ্গেলটা, এইখানে যে অ্যাঙ্গেল মানে থিটা, তাহলে এইটাও থিটা। মানে মনে রাখবা এইটা যে অ্যাঙ্গেল, এইটাও একই অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা ঠিক আছে। আচ্ছা, তাহলে
আর এটার সাথে লম্ব দিক বরাবর এই যে এখন যেটা আঁকছো এম, এটা কি, এটা হচ্ছে এম জির সাথে থিটা কোণ তৈরি করছে। যারা ভেক্টর অধ্যায় পড়েছো তোমরা জানো যার সাথে অ্যাঙ্গেল তৈরি হয় সে হচ্ছে কি, নিচে সিঙ্গেল ব্যাপারটা এইটা না, আরেকটা কথা ছিল যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে কস থিটা, তার মানে এটা হচ্ছে আমাদের এম জি কস থিটা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের এম জি সাইন থিটা, কারণ এর সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে এম জি সাইন থিটা। ঠিক আছে, তো এইখানে আমরা যদি বলি তাহলে আর সমান কত, দেখো আর এর উল্টা দিকে কে আছে, আর এর উল্টা দিকে কিন্তু এম জি নাই, আর এর উল্টা দিকে আছে এম জি কস থিটা। তাহলে এইখানে এই চিত্রের জন্য আমাদের আর ইকুয়াল টু কত, এম জি কস থিটা। তাহলে সব জায়গায় যে আর ইকুয়াল টু এম জি হবে ব্যাপারটা এরকম না, কখনো কখনো আর ইকুয়াল টু এম জি কস থিটা হতে পারে। কখন, যদি হেলানো তলের উপর কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে, তলটা যদি হেলানো হয়। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে আরেকটা কনসেপ্ট দিয়ে জিনিসটা বোঝাই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। মনে করো জিনিসটা এখন এই দিক দিয়ে আঁকলাম, এই দিক দিয়ে আঁকলাম, এবং বস্তুটা মনে করো আছে আমাদের এই জায়গাতে আছে, এই জায়গাতে বস্তুটা আছে। তাহলে বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে কাজ করবে, এটাতে কোনো সন্দেহ নাই, এম জি খাড়া নিচের দিকে কাজ করবে। আচ্ছা, তাহলে আমি চিত্রটা যদি একটু তোমাদের জন্য একটু ফুলফিল করে দেই, এই যে চিত্রটা এরকম ছিল, চিত্রটা এরকম ছিল, ঠিক আছে, চিত্রটা আমাদের এই রকম ছিল। তো চিত্রটা যদি এরকম থাকে, এখন তাহলে বলো কি করবা, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের থিটা, এবং আর কোন দিকে কাজ করবে, আর কাজ করবে তলের সাথে লম্ব দিক, এই যে লম্ব কিন্তু এইটা, এটা হচ্ছে আর। তাহলে এই লম্ব দিকটাকে আমরা কি করব, পেছনের দিকে বাড়িয়ে দিব, এই যে পেছনের দিকে বাড়িয়ে দিলাম। তাহলে এইটা থিটা হলে এইটাও থিটা, এবং এর সাথে এই যে লম্ব দিক বরাবর এম জি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের এম জি কস থিটা, এবং এটা হচ্ছে আমাদের এম জি সাইন থিটা। তো এই চিত্রটা বাসায় তোমরা কয়েকবার লিখবা, আঁকবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের কনসেপ্টটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে। ঠিক আছে, যে আমাদের আরটাকে পেছনের দিকে বাড়ালে সেটা হবে এম জি কস থিটা, তার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে এম জি সাইন থিটা। তো এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা ভাইয়াকে জানাও, এতটুকু পর্যন্ত ধরতে পেরেছো কিনা কারেন্টটা জানাও। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি আসলে সবাই খুব হুড়া হুড়া রিয়েক্ট দিচ্ছ। ঠিক আছে, তোমরা আমার থেকেও বেশি খুশি, আমি বুঝতে পারতেছি যে স্মার্ট বোর্ড আসার খুশিতে, এখনও আসা নাই, এর মধ্যে তোমরা অনেক খুশি, আমিও খুশি। তো বাদন বলছো কারেন্ট গেল, প্রীতি বল, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, তোফা বলছো শাহিন আক্তার মুস্কান আছিস, এই তোমরা চলে যাও কেন, তোমরা এইভাবে চলে গেলে হবে, চলে গেলে আমি গান শোনাবো কাকে, আমি তো ডিজে বাহারুল, ডিজে বাহারুলের গান শুনবা না? ডিজে বাহারুল যে কী গায়, ওই চায়া রুইসোসকেন কী কবি ক নাকি, তো ওই চায়া রুইসোসকেন কী কবি ক এই গান শোনাবো আজকে তোমাদের। তো ঠিক আছে, ফারিয়া বলছো বুঝছি, ঠিক আছে, তাহলে যদি বুঝে থাকি তাহলে চলো আমরা এই কনসেপ্টটা তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম। তো এখন পর্যন্ত তাহলে আমরা যে যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলোকে আমি একসাথে একটু তোমাদের জন্য একটু লিখে দিচ্ছি, বারবার লিখছি কেন বলো তো, যাতে করে একটু মুখস্থ হয়ে যায়। তাহলে চলো দুইভাবে লিখি, একটা হচ্ছে ব্যাংকিং, একটা হচ্ছে আমাদের ব্যাংকিং, আরেকটা হচ্ছে নো ব্যাংকিং। কেন বারবার লিখছি, টোটাল 9টা বোর্ড থাকি তাই না, তো 9টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডেই দেখবা এই অধ্যায় থেকে ব্যাংকিংয়ের প্রশ্ন আসবে ইনশাল্লাহ, 5টা বোর্ডেই ব্যাংকিংয়ের প্রশ্ন আসবে, কারণ আসে এই জন্য বললাম। তাহলে ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফর্মুলা কী কী, একটা হচ্ছে সাইন থিটা সমান এইচ বাই ডি, তারপরে কি ট্যান থিটা সমান এইচ বাই ডি, যেটা আমরা ব্যবহার করি না, আমরা সবসময় সাইন থিটা দিয়েই আমাদের যে কাজ সেটা আমরা শেষ করে ফেলি। আরেকটা কি, আরেকটা হচ্ছে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। আর নো ব্যাংকিংয়ের জন্য আমরা কি বললাম, কেন্দ্রমুখী বল সমান ঘর্ষণ বল। তাহলে কেন্দ্রমুখী বল কত, এম ভি স্কোয়ার বাই আর, আর ঘর্ষণ বল কত, মিউ এম জি। তাহলে এম এম কাটলে আমরা ফাইনালি কি পাচ্ছি, আমরা ফাইনালি পাচ্ছি ভি স্কোয়ার বাই আর সমান মিউ জি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ব্যাংকিং এবং নো ব্যাংকিংয়ের ফর্মুলা। তো এতক্ষণ পর্যন্ত আমি যা যা লিখলাম সব কিছু যদি লেখা হয়ে থাকে তাহলে একটু আমাকে জানাও, কমেন্টে জানিয়ে দাও যে ডান। ঠিক আছে, আমাকে জানাও যে ডান। ঠিক আছে, তো জানিয়ে দাও ডান, ডান ডানা ডান ডান জানাও। আর আমি যদি খুব মানে আমার টেম্পো যদি অনেক যদি ফাস্ট হয়ে যায় তাহলে আমাকে একটু থামাই দিও, হ্যাঁ, যে একটু বইলো যে ভাইয়া স্লো হয়ে যায়। আচ্ছা, বাঁধন বলছো একটু পর পর সাউন্ড অফ হয়ে যায়, এটা হতে পারে তোমার ওখানে নেটের সমস্যার কারণে হতে পারে ভাইয়া, হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো সাউন্ড অফ আজকে পাচ্ছি না, আজকে এখন পর্যন্ত আমার নেট ভালো আছে। ঠিক আছে, আজকে এখন পর্যন্ত কিন্তু আমার নেট ভালো আছে, তোমার ওখানে নেটের সমস্যার কারণে হতে পারে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি ডান হয়ে যাও, তোমরা যদি ডান হয়ে যাও তাহলে চলো আমরা এখন কি করব,
এখন আমরা দেখি এখন আমরা কি করতে পারি, চলো আমরা দেখি এখন আসলে আমরা কি করতে পারি। এখন আমরা সিকিউ করব, এখন আমরা সিকিউ করব। এবং আমরা আজকে আমাদের ক্লাসটা 9:30 পর্যন্ত নিব, 9:30, এখন 9:30 পর্যন্ত যতটুকু আসলে পড়ানো যায় 9:30 পর্যন্ত আমরা যতটুকু পড়তে পারি। এখন আমরা একটা সিকিউ করবো, সিকিউটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। তাহলে লিখো সবাই ঢাকা বোর্ড 2023। মানে আমি এই অধ্যায়টাকে মানে নিউটনীয় বলবিদ্যাকে সাজিয়েছি এমনভাবে যে আমি একটা টপিক আলোচনা করব এবং 1-2টা করে সিকিউ করাবো, ঠিক আছে? তো আমাদের এই ঢাকা বোর্ড 2023-এর এই সিকিউটা এখন আমরা সলভ করব। এই সিকিউটা এখন আমরা সলভ করব। সিকিউটাতে কি বলেছে? বলেছে বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ কত। গরুর গতে দেখো বলেছে ব্যাংকিং কোণ কত। তো ভাইয়া ব্যাংকিং কোণ যদি জানতে চাই চোখ বুঝা সূত্র কি? sin θ = h/d। কারণ আমি তোমাদের যতগুলো শিখাইছি সূত্র ওই একটা সূত্রের মধ্যে থিটা আছে, আর কোনো সূত্রে কিন্তু থিটা নাই। কথা কি বোঝা গেছে? তাহলে এইটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে? আরেকটা আছে tan θ = v²/rg, বাট ওটা লাগবে না এখানে, sin θ = h/d দিয়ে করবো। চলো খুঁজি। 5 মিটার প্রশস্ত একটি রাস্তা, দিক হচ্ছে 5 মিটার প্রশস্ত, প্রস্থ বক্রতার ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ দেওয়া আছে 80 মিটার আর 80 মিটার, উভয় পাশের উচ্চতার পার্থক্য কি? h। আর বাঁক অতিক্রমের পূর্বে একটা গাড়ির বেগ ছিল 54 কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে ভি। এটা আমাদের ঘোতে কাজে লাগবে, ঘোড়ার ঘতে। বলছে বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ কত। চলো করে ফেলি। গ, রাস্তাটা চলো প্রথমে আঁকি, রাস্তাটা এঁকে নিই। রাস্তাটা হচ্ছে এরকম, এই হচ্ছে আমাদের রাস্তা। তো আমাদের এখানে দেওয়া আছে কত? রাস্তার প্রস্থ কত দেওয়া আছে? 5 মিটার। এবং আমাকে বলছে থিটা কত, থিটা = হোয়াট বের করতে বলেছে। উচ্চতার পার্থক্য কত? 0.4 মিটার। এটা কিসের মান? এটা হচ্ছে h এর মান। তাহলে আমরা জানি sin θ আমরা জানি, তো আমরা এক কাজ করি, চিত্রটা একটা নাম দিয়ে দিই, তাই না? ABC, চিত্র নাম দিয়ে দাও ABC। এবং এটা আসলে কার্ভ না, এটা আসলে দেখতে মানে খুব অল্প কার্ভ, তো এটাকে দেখতে আসলে সমকোণী ত্রিভুজের মতো লাগে, ঠিক আছে? তাহলে লিখবো, আমরা জানি, বা লিখতে পারো যে এখানে চিত্রে, আমরা জানি লেখার দরকার নেই, চিত্রে, কারণ চিত্রটা তুমি এঁকে নিয়েছো যেহেতু। চিত্রে ত্রিভুজ ABC এ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কী হবে? এটা sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে বা থিটা = sin ইনভার্স লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের 0.4 মিটার, অতিভুজ হচ্ছে রাস্তার প্রস্থ 5 মিটার। তো এটা হিসাব করে ফেলে আমাদের আনসার চলে আসবে। আনসারটা কত আসে দেখো, আমার ক্যালকুলেটর কই? আচ্ছা তোমরা ক্যালকুলেটর করতে থাকো, আমি ক্যালকুলেটরটা নিচ্ছি, করতে থাকো। করো করো, সাইন ইনভার্স 0.4/5, এটা আসবে 4.58, তাই না? 4.588, তার মানে 4.59 ডিগ্রি। এটাই কিন্তু গ শেষ। তাহলে দেখো ঢাকা বোর্ড 2023-এর গ নাম্বার প্রশ্ন দেখো, এই প্রশ্নটা করে তোমরা 3-এ 3 পেয়ে যাবে। এই অঙ্কটা করার জন্য তোমাদের এখন মনে হবে যে এই অঙ্ক থেকে সহজ অঙ্ক মনে হয় ফিজিক্স আর কোথাও নেই, তাই না? এটা 3-এ আসছে, 3 নাম্বারের জন্য। তারপর দেখো পরের অঙ্কটা দেখো, উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। এই যে 54 কিলোমিটার/আওয়ার বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। গাড়িটা বাঁক নিয়েছে 54 কিলোমিটার/আওয়ার বেগে, বাট আমরা বের করবো কি জানো? আমরা বের করবো ভি ম্যাক্সিমাম কত। ভি ম্যাক্সিমামের সূত্রটা কী দিয়ে বের করবো? সূত্র শিখাইছি না, v² = মিউ, কী ছিল? μrg। ওখান থেকে ভি এর মান বের করবো। তা আমরা দেখবো এই যে ভি ম্যাক্স, এই ভি ম্যাক্সটা যদি এই যে ভি, এই ভি থেকে যদি বেশি আসে, তার মানে সে ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে কম বেগে বাঁক নিচ্ছে, তার মানে সে নিরাপদে বাঁক নিতে পারবে, ঠিক আছে? আর না হলে পারবে না। তাহলে চলো আমরা অঙ্কটা করি। আমাকে কি বলছে? উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কি না। তাহলে আমরা গ থেকে পেয়ে গেছি থিটার মান। তাহলে আমরা এভাবে করব যে গ থেকে পাই থিটা, মানে রাস্তার ব্যাংকিং কোণ। একটা কথা মনে রাখবা, রাস্তা একবার তৈরি করে ফেললে ব্যাংকিং কোণ থিটা ফিক্সড হয়ে যায়, কারণ রাস্তা তৈরি করার পরে আর থিটা চেঞ্জ করা যায় না। কথা কি বোঝা গেছে? যে তুমি রাস্তা তৈরি করলা, 10 বছর পরে মনে করলা তুমি থিটা বাড়াই দিবা, হবে না। থিটা বাড়াইতে গেলে তোমার রাস্তা আবার নতুন করে নির্মাণ করতে হবে, কারণ থিটা একদম রাস্তা তৈরি করার শুরুতেই আমাদের কী করতে হয়? মানে ব্যাংকিং কোণটা হিসেব করে বের করে নিতে হয়। এবং এই কারণে দেখবা কোনো একটা জায়গায় যখন বাঁক নেওয়া হয় তখন দেখবা সাইনবোর্ড দেওয়া থাকে যে সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার/আওয়ার।
মানে কি, তার মানে এখানে ইঞ্জিনিয়াররা, সিভিল ইঞ্জিনিয়াররা হিসাব করে দিয়েছে, রোডস অ্যান্ড হাইওয়েতে যারা কাজ করে তারা যখন রাস্তা যখন তৈরি করেছে তখন তারা ব্যাংকিং কোণ ম্যাপে দেখেছে যে ব্যাংকিং কোণ দিয়ে তারা রাস্তাটা বানিয়েছে, সেই ব্যাংকিং কোণের জন্য তারা একটা ভি বের করেছে, বেগ। তারা দেখেছে যে সর্বোচ্চ এত বেগে বাঁক নিরাপদে নিতে পারবে। এখন দেখছে যে দেখছে যে 30 কিলোমিটার পার আওয়ার বেগের বেগ নিতে পারবে, বাঁক নিতে পারবে। তো এখন বাঙালি ইঞ্জিনিয়ার তো জানে যে বাঙালি মানুষরা এখন যদি বলি 30, মানে যেটা আসছে সেটাই যদি লিখি, মানুষ মনে করবো 30 যেহেতু বলছে আমরা 40-এ টান দিব। কারণ বাঙালির অবস্থা কীরকম, এক্সপায়ার ডেট পার হয়ে গেলেও আমরা কী করি, আমরা পাউরুটি খাইয়ে ফেলি, তাই না, যে ডেট পার হইলেও খাওয়া যাবে, সমস্যা নেই। তো যদি তুমি মানে সত্য কথা যদি বলো, আমরা ইঞ্জিনিয়াররা যারা ডিজাইনিং করি, আমরা যদি বলি যে এখানে ভি ম্যাক্সিমাম আমি অঙ্ক করে পেলাম মনে করো 30 কিলোমিটার পার আওয়ার, তো আমি সাইনবোর্ডেও লিখলাম মনে করো, এই যে সাইনবোর্ডও মনে করো আমি লিখলাম যে সর্বোচ্চ বাঁক নেওয়ার জন্য তোমার সর্বোচ্চ গতিসীমা হবে 30 কিলোমিটার পার আওয়ার। তুমি কী করবা জানো, এদিক দিয়ে যখন বাঁক নেবা ধুমাচালের মতো করে কী করবা জানো, এখানে 50 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বাঁক নিয়ে বয়ে থাকবা। আমার কথা কি বুঝছো? তুমি এখানে 50 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিয়ে বসে ফেলবা। কেন? কারণ তুমি বলবা আরে এটা কোনো ইঞ্জিনিয়ার হইলো, এ বলছে 30, তার মানে কি আমি 50-এ নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ম্যাক্সিমাম এটা তোমার ব্যালেন্সিং স্পিড হচ্ছে 30, তুমি নিছো কত, 50-এ। হ্যাঁ, দুষ্টু ছেলেরা এইগুলো করে, তাই না, মেয়েদের ইমপ্রেস করার জন্য। পরে গিয়ে কী করে, পরে খালে বেলে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মরে। তো এরকম কাজ করা উচিত না। মেয়ে ইমপ্রেস হওয়ার হলে ভাইয়ারা এমনি ইমপ্রেস হবে, তোমার ওই বাইক চালায় মেয়ে ইমপ্রেস করতে হবে না। কি বলো তোমরা, কি মানে আমার বোনরা কি মানে এত সস্তা যে বাইক চালায় ইমপ্রেস করা যাবে? হ্যাঁ, শুধু বাইক চালায় হাত পা ভাঙার কোনো মানে আছে? কিন্তু দুষ্টু ছেলের দল, এই যে দুষ্টু কুকিলের দল, এরা বুঝে না। এরা কি করে, এরা ওই মনে করো 50 কিলোমিটার পার আওয়ার বেগে টান নিবে, কোথায়, যেখানে 30 কিলোমিটার পার আওয়ার বেগে টান দেওয়ার কথা। তো সে কী করবে, কারণ সে তাহলে কী করলো, সেই ইঞ্জিনিয়ারকে সে মানলো না। তখন কী হবে, সে খালে বিলে গিয়ে পড়বে, সে ধান খেতে গিয়ে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, তারপরে আমরা সবাই 40-এ খেতে যাবো, জ্যাপট খেতে যাবো, তাই না? তো আমরা চাই না এরকম হোক। এখন এরকম যাতে না হয়, তখন আমি কি করব, আমি বের করছি, আমার অঙ্ক করে আমার আসছে এই রাস্তায় 30 কিলোমিটার পার আওয়ার বেগের বেশি নেওয়া যাবে না। আমি কি করব জানো, সাইনবোর্ডের মতো লিখবো সর্বোচ্চ বাক্যের সময় সর্বোচ্চ বেগ নিতে পারবা 10 কিলোমিটার পার আওয়ার। আমিও সালাক কম না, যে চান্দু তুমি এখন কি করবা, এখন তুমি 10-এর জায়গায় 50 নিতে সাহস পাইবা না, তুমি কি করবা, তুমি 30 নিবা। তো তুমি দেখতেছো সাইনবোর্ডে লেখা 10, আমি কি করছি ওইটারে আমি মানে 30-টা আমি 10 লিখে দিছি। তো তুমি কি করবা, 30-এ বাঁক নিতে যাবা, বাঁক নিতে যায় সফলভাবে বাঁক নিতে পারবা। তারপরেও কেন অ্যাক্সিডেন্ট ঘটে, কারণ এর থেকেও বেশি স্পিডে বাঁক নেওয়া হয়, এই কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। কখনোই রাস্তায় বাঁক নেওয়ার সময় স্পিড বাড়ানো উচিত না। রাস্তায় বাঁকা রাস্তায় যখন আমরা চলি, সবসময় আমাদেরকে কম স্পিডে গাড়ি চালানো উচিত। কারণ আমরা জানি বৃত্তাকার পথে তুমি যদি এইভাবে চালাতে যদি ছিটকে পড়ো, তুমি একদম এইভাবে স্পর্শক বরাবর সামনের দিকে ছিটকে পড়বে। তুমি যখন ছিটকে পড়বা তখন আর তুমি বৃত্তাকার পথে ঘুরে ঘুরে তুমি ছিটকে পড়বা না, যখনই তুমি ছিটকে পড়বা তুমি সামনের দিকে ছিটকে পড়বে। তোমরা একটা জিনিসকে মাথার উপর ঘোরাতে থাকো, ঘোরাতে ঘুরাতে হঠাৎ করে ছেড়ে দাও, দেখবে এটা একদম সামনের দিকে ছুটে চলেছে। এটা কিন্তু আর বৃত্তাকার, এটা কিন্তু আর ঘুরতে ঘুরতে কিন্তু আর সামনের দিকে যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার কথা বললাম। তাহলে তার মানে কি, তার মানে আমাকে বলছে আমি উদ্দীপক অনুযায়ী আমার ব্যাংকিং কোণ কত, 4.59 ডিগ্রি। তাহলে আমি যদি এই রাস্তায় যদি বাঁক যদি নিতে চাই, তাহলে আমাকে 4.59 ডিগ্রি কোণে বাঁক নিতে হবে, এবং সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবো সেটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে চলো, তাহলে গ থেকে পাই আমাদের থিটা ইকুয়াল টু 4.59 ডিগ্রি। তাহলে অর্থাৎ উক্ত রাস্তায় ব্যাংকিং কোণ, অর্থাৎ আমরা কি করব, উক্ত রাস্তায় আমরা ব্যাংকিং কোণ 4.59 ডিগ্রি, এটা তো ফিক্সড হয়ে গেছে, কারণ কি ডিজাইনার ইঞ্জিনিয়ার হচ্ছে রাস্তা বানাই ফেলছে, এটা চেঞ্জ করা যাবে না। তাহলে উক্ত রাস্তায় আমরা এই 4.59 ডিগ্রি কোণের জন্য সর্বোচ্চ বেগ বের করব। এর জন্য সর্বোচ্চ নিরাপদ বেগ মানে নিরাপদ, সর্বোচ্চ কত বেগে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা, নিরাপদ বেগ ভিম্যাক্স, সর্বোচ্চ বেগ মানে কি ভিম্যাক্স, ম্যাক্সিমাম ভিম্যাক্স বের করব, ঠিক আছে? তাহলে উক্ত রাস্তায় ব্যাংকিং কোণ 4.59 ডিগ্রির জন্য সর্বোচ্চ নিরাপদ বেগ ভিম্যাক্স বের করব। আচ্ছা, তারপরে আমরা দেখব ভিম্যাক্স বের করার পর এই ভিম্যাক্স যদি চলো দেখি কত বলছে, ভি কত, 54 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? একটা কথা মনে রাখবা, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 3.6 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে বেগ ভি, মানে যেই বেগে গাড়িটা বাঁক নিয়েছে সেটা হচ্ছে 54/3.6, তাহলে এটা কত আসবে, 15 মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, এই কথাটা সবসময় মনে রাখবা যে আমরা যদি কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই তাহলে আমরা কি করব 3.6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, কেন 3.6 দিয়ে ভাগ করব? কারণ কিলোমিটার থেকে তুমি যদি মিটারে যেতে চাও 1000 দিয়ে গুণ করতে হয়, আর ঘন্টা থেকে আওয়ার থেকে যদি সেকেন্ডে যেতে চাও তাহলে 3600 দিয়ে ভাগ করতে হয়। তো 3600, তাহলে 1000, এই যে উপরের 1000 আর 3600 যদি কাটাকাটি করো নিচে 3.6ই থাকে। এই কারণে বললাম কিলোমিটার পার আওয়ার থেকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই 3.6 দিয়ে ভাগ করব। তো 3.6 দিয়ে ভাগ করে আমরা দেখলাম 15 মিটার পার সেকেন্ড। তার মানে গাড়িটা বাঁক অতিক্রমের সময় 15 কিলোমিটার বেগে চলছিল, বাঁক অতিক্রমের পূর্বে 15 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছিল। তাহলে ভিম্যাক্স যদি এর থেকে বেশি হয় তাহলে আমরা কি বের করব? আমরা বের করব ভিম্যাক্স যদি 15 মিটার পার সেকেন্ড থেকে বেশি হয়, অর্থাৎ মানে গাড়িটা যে বেগে চলেছে তার থেকে যদি সর্বোচ্চ নিরাপদ বেগ যদি বেশি হয় তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে। এই ক্ষেত্রে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে, নিরাপদে বাঁক নিতে পারবে, বাঁক নিতে পারবে। আর ইনকেস যদি এমন হয়, ইনকেস যদি এমন হয় যে 15 মিটার পার সেকেন্ড থেকে ডিজাইনার যে ডিজাইন করছে রাস্তাটা সেটার ম্যাক্সিমাম ভেলোসিটি কম, যদি এমন হয় ভি ম্যাক্সিমাম 15 থেকে কম, তার মানে যত বেগে সর্বোচ্চ বেগের থেকেও বেশি বেগে তুমি বাঁক নিয়েছো, 15টা কি তুমি যে বেগে বাঁক নিয়েছো, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে নিরাপদে বাঁক নিতে পারবে না, দুর্ঘটনা ঘটবে, নিরাপদে বাঁক নিতে পারবে না। তো এইগুলার কিছুই কিন্তু আসলে আমাদের এই অঙ্কে লিখতে হবে না, এটা জাস্ট কেন লিখলাম তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। ঠিক আছে, এই যে এত কথা লিখছি এগুলো কিছুই কিন্তু এই অঙ্কের জন্য না, এই অঙ্ক শুরু হবে এখন থেকে। ঠিক আছে, এই অঙ্কটা প্রথমে লিখবে এইভাবে, এই অঙ্ক শুরু হবে এইটা, গ থেকে পাই থিটা সমান 4.59 ডিগ্রি। তারপরে যা যা লিখলাম এই কনসেপ্টটা, এইটা যা যা লিখলাম এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট, এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য এটা আমরা বের করেছি কনসেপ্ট ক্লিয়ারের জন্য। এটা আমাদের মূল ম্যাথে যাবে না, পরীক্ষায় এইসব কথা লেখার দরকার নাই, পরীক্ষায় লেখার দরকার নেই। এটা আমি কেন লিখলাম? কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে নিরাপদে বাঁক নিতে পারবো কিভাবে? আমি যে বেগে বাঁক নিচ্ছি তার থেকে যদি ম্যাক্সিমাম ভেলোসিটিটা যদি বেশি হয় তাহলে আমি নিরাপদে বাঁক নিতে পারবো। কারণ কি? আমি ডিজাইনারের কথা শুনছি, আর আমি যদি ডিজাইনারের যে ম্যাক্সিমাম ভেলোসিটি তার থেকে বেশি বেগে যদি বাঁক নেই তাহলে আমি নিরাপদে বাঁক নিতে পারবো না। ঠিক আছে, তখন আমাকে অলৌকিক কিছু করা লাগবে বাঁক নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে সেটা আমার নিজের রিস্কে। তাহলে চলো এখন আমরা বের করি। তাহলে দেখো, আমরা যদি দেখি যে আমরা উদ্দীপক থেকে পাই, আমরা উদ্দীপক থেকে পাই, এখান থেকে আমাদের অঙ্ক শুরু, উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে আমরা কি পাই? উদ্দীপক থেকে আমরা পাই বেগ ভি ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমাদের ম্যাথ শুরু, এটা সমান কত? 54/3.6 মিটার পার সেকেন্ড। এটা মাথায় ঢুকাই ফেলো যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 3.6 দিয়ে ভাগ করতে হবে, ইকুয়াল টু কত? 15 মিটার পার সেকেন্ড। আবার গ থেকে পাই, গ থেকে পাই থিটা ইকুয়াল টু কত? 4.59 ডিগ্রি। তো আমরা জানি এটা একটা ব্যাংকিংয়ের ম্যাথ, তাই না? কারণ আমরা কি করছি, গতে ব্যাংকিং কোণ বের করছি না? তাহলে ব্যাংকিংয়ের ম্যাথে আমাদের ফর্মুলা কি? বেগ বের করার tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এবং এই যে ভি, এই ভিটা কি? এটাকে আমরা লিখবো ভি ম্যাক্সিমাম এই অঙ্কের জন্য, কারণ অলরেডি একটা ভি বের করে রাখছি, তাই না? যেটা উদ্দীপক থেকে পাই, মানে যে বেগে তুমি রাস্তাটা বাঁক নিচ্ছ, এটা হচ্ছে যেই বেগে তুমি রাস্তা বাঁক নিচ্ছ ভি। তাহলে এই কথাটা একটু লিখে দিই, কোনো কিছুই বাদ দিব না। এই ভি হচ্ছে যে বেগে তুমি বাঁক নিচ্ছ সেটা হচ্ছে আমাদের ভি। ঠিক আছে, আর এই যে ভি ম্যাক্স, এই ভি ম্যাক্সটা কি? সর্বোচ্চ যে বেগে তুমি নিরাপদে বাঁক নিতে পারবে সেটা হচ্ছে ভি ম্যাক্স। তাহলে এটাও এখানে লিখে রাখি, কোনো কিছুই বাদ না দিই, যেহেতু নতুন নতুন করছো তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সর্বোচ্চ যে বেগে তুমি উক্ত রাস্তায় বাঁক নিতে পারবে, উক্ত রাস্তায় বাঁক নিতে পারবে মানে তোমার পারমিজিবল, তোমাকে যতটুকু বেগ নিতে অনুমতি দেওয়া হয়েছে উক্ত রাস্তায় বাঁক নিতে পারবে, সেটা হচ্ছে আমাদের ভি ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা তাহলে ভি ম্যাক্সিমামটা বের করি। তাহলে আমরা লিখব বা ভি ম্যাক্সিমাম স্কোয়ার ইকুয়াল টু আর জি টেন থিটা, আর জি টেন থিটা। তাহলে বা ভি ম্যাক্স উভয় পক্ষকে বর্গমূল করলে কি আসবে? রুট ওভার আর জি টেন থিটা। তাহলে আমাদের ভি ম্যাক্স সমান কত আসবে? চলো বের করে ফেলি। আর কত উদ্দীপকে দেওয়া আছে? আর এর মান এই যে 80 মিটার, এই যে বক্রতার ব্যাসার্ধ এই যে 80, আর এর মান 80,
জি কত 9.8, ট্যান থিটা কত, থিটা কত 4.59 ডিগ্রি, এটা গ থেকে পেয়েছি আমরা। তো সব কিছু হিসেব করে ফেলো, করে দেখো ভি ম্যাক্সিমাম কত আসে। রুট ওভার 80 ইন্টু 9.8 ইন্টু ট্যান 4.59 আসবে এটা 7.93। আই হাই, দেখো তোমাকে বলছে ডিজাইনার, মানে গতিসীমা দেওয়া আছে যে সর্বোচ্চ গতিবেগ 7.93, তুমি চালাইছো কত বেগে 15 মিটার পার সেকেন্ড। দরকার আছে, হ্যাঁ দরকার আছে, কোনো দরকার নেই। তার মানে কি তুমি নিরাপদে বাঁক নিতে পারবা না? তুমি তো ভাইয়া কট খেয়ে গিয়েছো, তুমি কট খেয়ে গিয়েছো, তুমি নিরাপদে বাঁক নিতে পারবা না, ঠিক আছে? সহজ হিসাব, তাহলে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা না। ওকে, তাহলে লিখবা যেহেতু ভি ম্যাক্সিমাম থেকে তোমার বেগ বেশি, তার মানে অর্থাৎ অর্থাৎ লিখবা উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে না। এখানে কমেন্টটা লিখে দিবা, অর্থাৎ এখানে কমেন্ট লিখবা, প্রশ্নটাই তোমার কমেন্টে লিখে দিবা যে উদ্দীপক অনুযায়ী তুমি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে না, দুর্ঘটনার শিকার হবে। এখন তো আন্ডাবাদ চুসরা বলো বলো যে পারবা কিনা, ঠিক আছে? হাই হাই, তোমরা এইসব কি বলো দেখি তো। সব কিছু পড়া যাবে না, সব কিছু পড়া যাবে না। হারিয়া লা 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 শুরু করছে, মানে হচ্ছে মানে ওই যে কি, এটা হচ্ছে যে ধুমের নতুন ভার্সন নাকি? আচ্ছা, ফোনের আলো দিয়ে লিখি আবার সেম ফোন দিয়ে ক্লাস করি, আদি যুগে আছি। বাহ, বাঁধনকে নোবেল পুরস্কার দেওয়া উচিত যে তুমি এভাবে ক্লাস করছো। তারপরে মুস্কান বলছো এরকম, আহারে ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে। এরকম একটা ছেলে ভাব দেখাতে যে আমাদের সামনে সাইকেল নিয়ে পড়ে গেছিল, সাইকেল নিয়ে এখন যদি মোটর সাইকেলের ভাব দেখাইতে যাই পড়বে না বেচারা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর তোফা যেটা লিখছো ওটা ভাইয়া এখন বলতে পারবো না, ঠিক আছে থাক। ওকে, তাহলে দেখতে পাচ্ছি সামিয়া ক্লিয়ার, জান্নাত ক্লিয়ার, তো ফারিয়া ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড। যদি সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, সবাই যদি তোমরা যদি ক্লিয়ার হয়ে থাকো, আমরা দেখি আমাদের কোন সিকিউটা আমরা তারপর করতে পারি। চলো দেখি তারপর আমরা কোন সিকিউ করতে পারি। আমরা সব ধরনের কিউ একটা একটা করে সবই করব আসলে, হ্যাঁ আমরা একটা একটা করে আসলে সব ধরনের সিকিউই আমরা করব। টোটাল আমাদের আসলে এখানে সিকিউ আছে এইদিকে 11টা, ওইদিকে 53, টোটাল 64টা। আমি তোমাদের 64টা সিকিউ করাবো, ঠিক আছে? কিছু সিকিউ করাবো এখন, আর কিছু সিকিউ করাবো হচ্ছে আমরা কখন, কিছু সিকিউ করাবো আমরা হচ্ছে যখন হচ্ছে সিকিউ যখন আবার যখন সলভ করাবো, ঠিক আছে? যখন সিকিউ সলভ করবো, যে নদী নৌকার মতো, যে ভেক্টরে কী করছিলাম, নদী নৌকার অনেক অঙ্ক করেছিলাম না, যেটা পার্ট এততে ডান হয়ে গেছে, তো তখন ওইগুলো বলে দিব আর কি, ডান 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 শেষ। তো এখন চলো আমরা বরিশাল বোর্ড 23 দেখি। বরিশাল বোর্ড 23-এর ম্যাথটা হুবহু ঢাকা বোর্ড 23-এর মতো। তো এই ম্যাথটা তোমরা এখন করে আমাকে আনসার বলো। এই ম্যাথটা এখন তোমরা করো, করে আমাকে আনসারটা বলো। গরুর গ আগে করো, গরুর গ করো, ঘোড়ার ঘ আমি বলে দিচ্ছি। এবং ভাইয়াকে হচ্ছে কারেন্ট হচ্ছে থাপ্পড় মেরে চলে গেছে, মাত্র কারেন্ট চলে গেছে। তো আমাকে এটা করে আমাকে আনসারটা বলো। প্রশ্নটা কি, 2 মিটার প্রশস্ত, তার মানে ডি এর মান 2, 200 মিটার ব্যাসার্ধ, তার মানে আর এর মান 200, আর একটা গাড়ি 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে যেটা একটু আগে ছিল 54 কিলোমিটার, সেটা এখন 50 কিলোমিটার, 50.4, নিরাপদে বাঁক নিতে পারে। নিরাপদে বাঁক নিতে পারে বলছে, রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। তো ব্যাংকিং উচ্চতা মানে কি? ব্যাংকিং উচ্চতা মানে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো। ব্যাংকিং উচ্চতা মানে হচ্ছে আমাদেরকে বের করতে বলছে এইচ এর মান, তাই না? আমাদেরকে বের করতে বলেছে, আমাদেরকে এইচ এর মান বের করতে বলেছে। তো এটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু তোমরা একটু আমাকে বের করে দেখো। এটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু আমাকে একটু বের করে দেখাও। চলো আমি দেখি তোমাদের সাথে। হ্যাঁ, এটা হচ্ছে ডি, 2 মিটার প্রশস্ত, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের ভি, যেই বেগে তুমি চলছো সেটা ভি, জি দেওয়া আছে এবং ঘর্ষণ গুণাঙ্ক মিউ দেওয়া আছে। রাস্তার ব্যাংকিং উচ্চতা এইচ বের করতে বলছে। তো আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি। তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল টু হচ্ছে ডি সাইন থিটা, ডি সাইন থিটা। বাট এখানে একটা ঘষা খাইছো না বলো তো, বড় ধরনের
থিটা জানো? থিটা জানো তোমরা? থিটা জানো না? ও ভাই আমরা থিটা জানি না, এখন থিটা কীভাবে বের করব? থিটা কীভাবে বের করব? তো থিটার আর কী কী সূত্র আছে? থিটার আর কী কী সূত্র আছে? থিটার সূত্র আরও আছে। আমরা যদি বলি যে টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি নামক থিটার হচ্ছে একটা সূত্র আছে। তো সেই সূত্রটা দিয়ে আমরা কি ম্যাথটা করতে পারবো? সেই সূত্রটা দিয়ে কি আমরা ম্যাথটা করতে পারবো? আবার দেখো টেন থিটা ইকুয়াল টু কি? টেন থিটা ইকুয়াল টু কি বলো তো? টেন থিটা ইকুয়াল টু আমরা এরকম একটা লম্বা একটা সূত্র পড়ছি কিনা, টেন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে কি বলো তো, এইচ বাই ডি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এই সূত্রটা দিয়ে আমরা এখানে এইচ বের করবো। মানে এখানে থিটার দরকার নাই। আমরা এই সূত্র পড়েছি কিনা চলো দেখাই তোমাদেরকে আমি দেখাই। দেখো এই সূত্র আমরা পড়েছি কিনা, এইটা দেখো, এইটা দেখো, টেন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, টেন থিটা ইকুয়াল টু এইচ বাই ডি, আবার টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে দুইটাকে কম্বাইন করলে আমরা কি লিখতে পারি? এইচ বাই ডি সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে সেখান থেকে আমরা এইচ বের করে ফেলতে পারবো। তার মানে থিটার দরকার নাই তো, ঠিক আছে? এই অঙ্কের জন্য আমাদের থিটার দরকার নাই। তাহলে চলো বরিশাল বোর্ড 2023 করে ফেলি। তাহলে এই যে খটকাগুলো, এই খটকাগুলো কখন দূর হয়ে যাবে বলো তো? যখন তোমরা আমার সাথে প্রায় 60টার মতো সিকিউ আমরা যখন সলভ করে ফেলবো, তখন দেখবা সব খটকা দূর হয়ে গেছে। ঠিক আছে? আজকে থেকে 10 দিন কাউন্ট করো। আজকে 10 তারিখ, 19 তারিখ পর্যন্ত তোমরা দেখো, 19 তারিখ পর্যন্ত ক্লাস করতে থাকো, ভাইয়ের সাথে দেখবা নিউটনীয় বলবিদ্যার বস হয়ে গেছে। ঠিক আছে? তাহলে চলো দেখি গতে কি বলেছে? গতে বলেছে আমরা জানি কি জানি, আমরা জানি টেন থিটা সমান এইচ বাই ডি সমান ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এইচ বাই ডি সমান ভি স্কোয়ার বাই আর জি। তো তোমরা পরীক্ষায় সরাসরি লিখতে পারো এইচ বাই ডি সমান ভি স্কোয়ার বাই আর জি, সরাসরি দ্বিতীয় লাইন থেকে লিখবে, কোনো সমস্যা নেই। তাহলে এইচ ইকুয়াল টু কত? এইচ ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার ডি ডিভাইডেড বাই আর জি, ডিভাইডেড বাই আর জি। তো এখন মান বসায় দাও। ভি এর মান কত? ভাই সব মিটার পার সেকেন্ডে নিব। ভি এর মান 50.4, কারণ বলছে বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে, তার মানে এই ব্যাগটা কি পারমিজিবল, এই ব্যাগে চলে সে নিরাপদে বাঁক নিতে পারবে। তাহলে 50.4 যদি হয়, এটাকে কি করতে হবে? 3.6 দিয়ে ভাগ করবা, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে এবং তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে? ডি কত? রাস্তার প্রশস্ত কত? 2 মিটার, তাহলে 2 মিটার লেখো। আর কত? আর হচ্ছে আমাদের 200 মিটার ব্যাসার্ধ, 200 লিখো। জি কত? 9.8। ঠিক আছে? এখন মান বসায় দাও, রাস্তার হাইট চলে আসবে, মানে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা কত সেটা চলে আসবে। তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের উপরে আছে কি? আমাদের উপরে আছে 50.4 ভাগ 3.6 তার উপর হোল স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই 200 ইন্টু 9.8, আনসার আসবে 0.2 মিটার। পারফেক্ট আনসার 0.2 মিটার। তো এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে কমেন্টে জানাও। ঠিক আছে? এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানাও। ঠিক আছে? হ্যাঁ বাদন শোনাবো তো, ভাইয়া তো আজকে বলছে, আজকে ভাইয়া ডিজে বাহারুল হয়ে যাব। ঠিক আছে? ডিজে বাহারুল হয়ে যাব, আজকে গান শোনাবো। ঠিক আছে? আর 0.2 মিটার, গুড, হয়ে গেছে। তাহলে চলো পরেরটাতে যাই। হ্যাঁ পরেরটাতে যাই। গানের আশাতেও যদি তোমরা যে ক্লাস করো, তাহলেও তো একটা ফজল, একটা কাজ হলো, তাই না? দেখো তারপরে দেখেন, উদ্দীপকের রাস্তাটি ব্যাংকিংহীন হলে তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা? ব্যাংকিং নাই, নো ব্যাংকিং। নো ব্যাংকিং মানে কি? নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? মানে গাড়িটা 50.4 কিলোমিটার পার হওয়ার বেগেই তখন বাঁক নিতে পারবে কিনা, যদি রাস্তাটা যদি সোজা রাস্তা হয়। তাহলে সোজা রাস্তার জন্য ব্যাংকিংয়ের সূত্র পড়ছিলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ আর জি, এই সূত্র দিয়ে ভি বের করবা। তাহলে এটা হচ্ছে আমাদের হবে ভি ম্যাক্স, আর এই যে ভি, এটা হচ্ছে ভি। যদি ভি ম্যাক্স যদি বেশি হয় তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে, আর ভি ম্যাক্স যদি কম আসে তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে না ব্যাংকিংহীন রাস্তার জন্য। তাহলে চলো আমরা এটা করে ফেলি, যে আমরা করব মানে আগের অঙ্কটার মতোই, ঢাকা বোর্ড 23-এর ঘয়ের মতোই। এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের বেগ যেটা হচ্ছে আমাদের ভি, মানে যে বেগে তুমি গাড়ি চালাচ্ছ ভি, সেটা কত? 50.4 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আগে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 50.4 ভাগ 3.6, তাহলে এটা কী হবে? মিটার পার সেকেন্ড হবে। তাহলে 50.4 ভাগ 3.6, এটা হবে 14 মিটার পার সেকেন্ড। তার মানে তুমি গাড়িটা চালাচ্ছিলে 14 মিটার পার সেকেন্ড, এবং যখন ব্যাংকিং ছিল তখন তুমি নিরাপদেই গাড়িটা চালাচ্ছিলে, তাই না? বাট এখন বলছে ব্যাংকিংহীন অবস্থায়। তাহলে আমরা লিখব ব্যাংকিংহীন অবস্থায় আমরা কি জানি? কেন্দ্রমুখী বলের যোগান কে দেয়? ঘর্ষণ বল দেয়। আমরা জানি এফসি সমান এফ। তাহলে বা এফসি কি? এম ভি স্কোয়ার বাই আর সমান এটা কি? মিউ আর। তাহলে মিউ আর মানে কি? মিউ এম জি।
তাহলে বা এম ভি স্কোয়ার বাই আর সমান মিউ আর সমান কি এম জি। তো এম এম কেটে দাও, তাহলে ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে আমাদের মিউ জি, মিউ জি, মিউ জি। তাহলে ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে আমাদের মিউ জি। তাহলে বা ভি স্কোয়ার সমান কত মিউ আর জি। তো এই ভিটাকে এখন এক কাজ করি, এটা কি ভি ম্যাক্স ধরে নাও, তাহলে ভি ম্যাক্স সমান রুট ওভার হয়ে যাবে রুট ওভার মিউ আর জি। ঠিক আছে, তোমরা চাইলে একদম প্রথম থেকেই ভি ম্যাক্স লিখে আসতে পারো, কোনো সমস্যা নেই। ভি ম্যাক্স এখানে হবে ভি ম্যাক্স ম্যাক্সিমাম, এখানে হবে ভি ম্যাক্স, কারণ আমি উদ্দীপকের ব্যাগটাকে ভি ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে ভি ম্যাক্স মিউ আর জি। এখন দেখো উদ্দীপকে তোমার মিউ দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্ক 0.5, তাহলে বসাও রুট ওভার 0.5, আর কত 200 মিটার উদ্দীপকে দেওয়া আছে, জি কত 9.8। হিসাব করে দেখো এই ভি এর মানটা 14 থেকে বেশি হয় নাকি কম হয়। যদি 14 থেকে বেশি হয় তাহলে তুমি নিরাপদে বাঁক নিতে পারবা, আর কম হলে নিরাপদে বাঁক নিতে পারবা না। তাহলে এটা আসবে রুট ওভার 0.5 ইন্টু 200 ইন্টু 9.8, এটা আসবে 31। ও মাই গড, 31 চলে আসছে, 31.3। তার মানে অবশ্যই তুমি নিরাপদে বাঁক নিতে পারবে, তাই না? তাহলে যেহেতু ব্যাংকিংহীন রাস্তায় যে ব্যাগ আসছে ভি ম্যাক্সিমাম, এটা যেহেতু তুমি যে গাড়ি চালাচ্ছ তার থেকে অনেক অনেক বেশি, তার মানে অর্থাৎ কমেন্ট লিখে দিবা, কমেন্টটা কি নিরাপদে বাঁক নিতে পারবো, নিরাপদে বাঁক নিতে পারবে, নিরাপদে বাঁক নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমেন্ট। তো এই অঙ্কটাও আমি তোমাদের ছোট করে দেখাচ্ছি। বলেন ভাইয়ারা সবাই আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন কি না? এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন কি না? ঠিক আছে, এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন কি না আমাকে সবাই জানান। সবাই এটা বুঝেছো কি না জানাও, ভাইয়াকে জানাও জানাও জানাও। এবং এখন যেটা করবা, হ্যাঁ ভাই আসলে অত মানে আমি একদম সহজ সরলভাবে যেটা বলি সেটাই বলতে পছন্দ করি, সেটা হচ্ছে এখন একদম দরজা জানালা বন্ধ করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, 25 ব্যাচ 26 ব্যাচ বলে কথা নেই। যারা কলেজে উঠছো, যারা আমার ক্লাস করতেছো, সবাইকে বলছি চোখ বন্ধ করে এখন পড়াশোনা করতে হবে। বলবা ভাইয়া চোখ বন্ধ করে কীভাবে পড়বো? মানে ঘুমের মধ্যেও পড়তে হবে। ঠিক আছে, সহজ কথা, না হলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। ওকে, ঠিক আছে, ফারিয়া বলছো বুঝছি ভাই। ঠিক আছে, তাহলে সবাই যদি বুঝে থাকি, চলো আমরা দেখি আমাদের ভান্ডারে আর কোনো ম্যাথ আমরা এই টপিক থেকে করাতে পারি কি না তোমাদেরকে। এটা না, এটা আমাদের এই টপিক না, এটাও এই টপিক না, এটা গাড়িটি উভয় বা কি সমান বেগে রাস্তার ভেতরে 8 মিটার প্রস্থের ব্যাসার্ধের, হ্যাঁ চলো এইটা ময়মনসিংহ বোর্ড 23। তাহলে দেখো 2023 সালে ব্যাংকিং থেকে 3টা প্রশ্ন আসছে, 11টার মধ্যে 3টা প্রশ্ন আসছে ব্যাংকিং থেকে। কথা কি বুঝতে পারতেছো? তার মানে কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে ময়মনসিংহ বোর্ড 23 এটা করে আমরা ব্যাংকিং শেষ করব। ঠিক আছে, ব্যাংকিংয়ের পড়াশোনা এটা করে আমরা শেষ করব। ময়মনসিংহ 23 কই গেল? দাঁড়াও 1 মিনিট, এই যে পাইছি, ময়মনসিংহ 23। ময়মনসিংহ 2023 সালের প্রশ্ন। ঠিক আছে, তো এটার গতে কি বলেছে? গতে বলেছে উদ্দীপকে উল্লিখিত রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। তো 8 মিটার প্রস্থের একটা রাস্তা, ডি দেওয়া আছে 8 মিটার, এবং উচ্চতার পার্থক্য দেওয়া আছে, এইচ দেওয়া আছে। এই দুইটা দিয়েই তো ব্যাংকিং কোণ থিটা বের করে ফেলা যায়, তাই না? সাইন থিটা বের করে ফেলা যায়। তার আর কিছু দরকার আছে? নাই। তো কি করবা? ওই যে প্রথম অঙ্কর মতো, ঢাকা বোর্ড 23-এর মতো, প্রথমে সুন্দর করে একটা চিত্র আঁকবা, চিত্র নাম দিবা এ বি সি। হ্যাঁ, এটা কত? এটা বের করবো, থিটা ইকুয়াল টু হোয়াট? এটা কত? 8 মিটার। ডি হচ্ছে 8 মিটার, আর এইচ কত? 0.4 মিটার। রাস্তার উচ্চতা দেওয়া আছে 0.4 মিটার, উচ্চতার পার্থক্য। সুন্দর মতো তোমরা লিখবা ত্রিভুজ এ বি সি এ সাইন থিটা, ত্রিভুজ এ বি সি এ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত? বিসি, অতিভুজ কত? এসি। তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু বিসি কত? এইচ, এসি কত? ডি। তারপর এখন অঙ্কটা ছোট তো এই জন্য একটু অঙ্কটা একটু বড় করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এইচ হচ্ছে কত? 0.4, ডি কত? 8। তাহলে থিটা বের করবো, তাই না? তাহলে
বা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 0.4/8। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত আসবে? সাইন ইনভার্স শিফট সাইন 0.4/8, 2.865 অর্থাৎ 2.87 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের গরুর গয়ের আনসার। সবাই বুঝছি কিনা বলবেন, সবাই বুঝেছি কিনা বলবেন, ঠিক আছে? এবং নেটে মারাত্মক সমস্যা করছে, প্রত্যেক দিন কারেন্ট চলে যায় এবং যার কারণে নেটওয়ার্ক খুব বেশি সমস্যা করে। তো এই কারেন্ট সমস্যাটা আসলে এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, এটা কোনোভাবেই আমরা ওভারকাম করতে পারবো না, ঠিক আছে? এই ইস্যুটা ওভারকাম করাটা একটু টাফ। আচ্ছা, বাঁধন বলছো কুইক পড়ালে ভালো হতো। হ্যাঁ, কুইক পড়ালে বুঝবা কি না? হ্যাঁ, কারেন্ট আমি কুইক চাইলেও পড়াতে পারছি না। কেন বলো তো? কারণ হচ্ছে আমাদের যেটা হয়ে যাচ্ছে, আমার এখানেও নেট খুব স্লো কাজ করছে, যার কারণে আমি কুইক পড়াতে পারছি না। ওকে, কারণ এই যে লিখছি কিন্তু লেখাটার সাথে সাথে আসছে না। ঘ কত? গাড়িটি উভয় বাঁক কি সমান বেগে অতিক্রম করতে পারবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। কয়টা বাঁক? দুইটা। একটা বাঁক 100 মিটার আর একটা বাঁক 80 মিটার। তো দুইটা বাঁকের জন্য আলাদা আলাদা বেগ বের করতে হবে। তাহলে এখানে আমরা দুইটা বেগ বের করব, তাই না? তাহলে আমরা লিখব প্রথম বাঁকের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের ডি কত? ডি দুই ক্ষেত্রেই 8 মিটার। আর কত? প্রথম ক্ষেত্রে আর হচ্ছে 100 মিটার। হ্যাঁ, আর এই পাশে দ্বিতীয় ক্ষেত্রে লিখব প্রথম ক্ষেত্রে এইচ কত? 0.4 মিটার। আর দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের ডি কত? দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের ডি হচ্ছে 8 মিটার, এইচ হচ্ছে 0.4 মিটার। চেঞ্জ হবে কি ভাইয়া? চেঞ্জ হবে আর কত? 80 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে আর হচ্ছে 80 মিটার। তো দুই ক্ষেত্রে আমরা ভি বের করব, তার মানে এক ক্ষেত্রে আমরা V1 বের করি আর এক ক্ষেত্রে V2 বের করি, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে ব্যাংকিং কোণের একটা ব্যবস্থা আছে, তার মানে আমরা এটাকে কি করতে পারি? tan θ = v²/rg। আচ্ছা, দুই ক্ষেত্রে আমাদের থিটা কত? থিটা গ থেকে পেয়েছি 2.86 ডিগ্রি। দুই ক্ষেত্রেই আমাদের থিটা হচ্ছে 2.86 ডিগ্রি, ঠিক আছে? দুই ক্ষেত্রে। তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্রে ভি বের করতে চাই, তাহলে সুতরাং প্রথম ক্ষেত্রে যে বেগ, প্রথম ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি tan θ = v²/rg। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের জিনিসটা কত আসবে? tan θ = v²/rg। এই যে দেখুন, নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছে। প্রথম ক্ষেত্রে আমাদের আসবে, দাঁড়াও, বুঝতে পারতেছি না কেন। প্রথম ক্ষেত্রে দেখি tan θ = v²/rg। tan θ = v²/rg। তো এটাকে V1 লিখে দাও। আর দ্বিতীয় ক্ষেত্রে tan θ = v²/rg, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে V1 বের করব, তাহলে v1² = rg tan θ, v1² = rg tan θ। আর দ্বিতীয় ক্ষেত্রে কি আসবে? v2² = rg tan θ। তাহলে প্রথম ক্ষেত্রে V1 সমান কত আসতেছে আমাদের? V1 সমান আমাদের আসতেছে √rg tan θ। তোর মেজাজ খারাপ হয়ে যেতেছে না? প্রত্যেক দিন এই সময়টাতে নেট ডিস্টার্ব করতেছে। ক্লাসগুলো মনোযোগ দিয়ে নিতে পারতেছি না। rg tan θ। দ্বিতীয় ক্ষেত্রে কি আসবে? V2 সমান √rg tan θ। তাহলে এখানে আরেকটা চেঞ্জ করি। হ্যাঁ, দুই ক্ষেত্রে কি ব্যাসার্ধ সেম ছিল না, ডিফারেন্ট ছিল। তাহলে একটাকে লিখি R1, আরেকটাকে লিখি R2, ঠিক আছে? R1 আর R2, বাকি সবই সেম ছিল, শুধু R1 আর R2 সেম ছিল না। তাহলে এটা হবে R1, এটা হবে আমাদের R2, ঠিক আছে? তাহলে V1 সমান কত আসবে? V1 সমান আসবে R1g tan θ। R1 কত? 100, g কত? 9.8 ইন্টু tan θ, tan 2.86 ডিগ্রি প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে? V2 সমান R2g tan θ। R2 কত? 80, g কত? 9.8, tan θ tan 2.86 ডিগ্রি, নিচে লিখি 2.86 ডিগ্রি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে হিসাব করলে কত আসবে?
প্রথমটার ক্ষেত্রে 100 ইন্টু 9.8 ইন্টু 10 2.86, প্রথমটার ক্ষেত্রে আসবে 6.99, তার মানে 7 মিটার পার সেকেন্ড বলতে পারো, 7 মিটার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত আসবে, V2 সমান, প্রথমটার ক্ষেত্রে আসছে V1 সমান 7 আর V2 সমান কত আসবে, √80 ইন্টু 9.8 ইন্টু 10 2.86 ডিগ্রি। দ্বিতীয়টার ক্ষেত্রে আসবে 6.258, তার মানে 6.26 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা কি সেম আসে নাই। আমাদের প্রশ্নে বলেছে সমান বেগে অতিক্রম করতে পারবে কিনা, গাড়িটি উভয় বাগ সমান বেগে অতিক্রম করতে পারবে কিনা, উত্তর হচ্ছে না। যেহেতু V1 ইজ নট ইকুয়াল টু V2, তার মানে আমরা বলবো সমান বেগে, অর্থাৎ গাড়িটি উভয় বাগ সমান বেগে অতিক্রম করতে পারবে না। পুরো কথাটা লিখো, হ্যাঁ, সমান বেগে অতিক্রম করতে পারবে না, সমান বেগে অতিক্রম করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো দেখো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, আর কারেন্ট ইস্যু, এটা কিছু করার নেই, কারেন্ট আমার এখানেও নেই, ভাইয়ার এখানেও কারেন্ট নেই। আচ্ছা, বাঁধন বলছো পরীক্ষার খাতায় কি চিত্র আঁকতে হবে? ভাইয়া পরীক্ষার খাতায় চিত্রটা এঁকে দিলে ভালো হবে। হ্যাঁ, আঁকতে হবে থেকেও বড় বিষয়, চিত্রটা এঁকে দিলে তোমার নিজের বুঝতে সুবিধা হবে, তোমার জন্য ভালো হবে। ওকে, আর আমি আজকে ক্লাস আর দীর্ঘায়িত করব না। কেন দীর্ঘায়িত করব না, কারণ হচ্ছে মানে লোডশেডিংয়ের যন্ত্রণায় আসলে ক্লাস দীর্ঘায়িত করতে পারছি না, বোঝা গেছে। কারণ হচ্ছে অলরেডি আমি আসলে রীতিমতো মানে ঘেমে অবস্থা আমার খারাপ, ঘেমে একদম অবস্থা শেষ, খারাপ হয়ে গেছে। তো যার কারণে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই আসলে রাখবো। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখবো। ওকে, তো আজকে আসলে তোমাদের লোকজনক নাই, তো সেই ক্ষেত্রে আজকে আসলে ক্লাসও কম হয়েছে, ডিজে বা আরুলের গান বাজনাও আজকে হবে না, আজকে থাকুক, আজকে এগুলো আসলে বন্ধই থাকুক। ঠিক আছে, আর হচ্ছে একদম লোকজন একদম কমে গিয়েছো তোমরা, তো যার কারণে আসলে আমি আজকে ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কারণ লোকজন কমে যাওয়ার অন্যতম কারণ কি, কারেন্ট চলে যাচ্ছে, সবার এখানে কারেন্ট নেই, মানে একদম বললে বাংলাদেশের কারো মানে কোথাও আসলে এই মুহূর্তে আসলে কারেন্ট নাই। কারেন্ট কীভাবে আসছে যাচ্ছে, 5 মিনিট থাকে, 10 মিনিট থাকে না। তো এরকম অবস্থায় আসলে পড়ানো এবং পড়া দুইটাই মুশকিল। তবে আশা করছি এই সমস্যা দীর্ঘায়িত হবে না। কারণ কি, কারণ গরম তো আর সবসময় এরকম থাকবে না, গরমও কমে যাবে, প্লাস হচ্ছে আজকে নিজেও একটু অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা, ফারিয়া বলছো গান, তো গান কীভাবে গাইবো আমরা, এই যে কয়েকজন, আর তো লোকজন নাই। হ্যাঁ, তো শ্রোতা ছাড়া কি গান বাজনা করা যায়, শ্রোতা ছাড়া কি গান বাজনা করা যায়? হ্যাঁ, ঠিক আছে, তাও যেহেতু কথা দিয়েছিলাম ক্লাস শেষে করব, শোনাচ্ছি, সমস্যা নেই। বাট হচ্ছে শ্রোতা ছাড়া আসলে গান বাজনা করাটা আসলে এক মানে আমার মতো ডিজে বাহারুলের জন্য এটা খুবই হতাশার। কারণ এমনিই আমি মানে সবসময় কনফিউজ থাকি, তো সেখানে হচ্ছে যদি শ্রোতা না থাকে আরও কনফিউজড হয়ে যাবো, তাই না? কী গাইবো, কী গাইবো? আচ্ছা, গাচ্ছি কী গাইবো? আমি তো আসলে গান আসলে খুঁজে পাই না, আমি অনেক দিন ধরে গান বাজনা করি না, যার কারণে আসলে আমি গান ভুলে গেছি বেশিরভাগ গানই। আচ্ছা, আমি বের করি, আমি লিরিক্স বের না করলে হবে না। তো তার আগে একটু দেখে নিই, দাঁড়াও, এটার আগে আমি একটু দেখে নিই যে আমাদের আসলে নেক্সট ক্লাসে আমরা কী পড়ব। নেক্সট ক্লাসে আমরা কী পড়ব, আমরা আজকে ব্যাংকিংটা খুব ভালোভাবে শেষ করলাম। আগামীকাল আমি আসলে তোমাদের ক্লাস, আর হচ্ছে আগামীকাল হচ্ছে আমি তোমাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব ইউটিউবে হচ্ছে ভেক্টরের 3টা পার্ট হচ্ছে আমি ইউটিউব থেকে রিমুভ করে ফেলছি, তো ওই 3টা পার্ট আবার দিব। তো আগামীকাল ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 2টা পার্ট ইউটিউবে দিয়ে দেওয়া, ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা পার্ট ইউটিউবে আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি চেষ্টা করব আগামীকাল পরশু মানে মোটামুটি 15 তারিখের মধ্যেই ইউটিউবে ভেক্টর অধ্যায়টাকে আমি পুরোপুরি হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা থাকবে। ওখান থেকে হচ্ছে তোমরা ক্লাসগুলো করে নিবা। আর আগামীকালকেও তোমাদের ক্লাসটা থাকবে সন্ধ্যা 7:30টায় ক্লাস থাকবে। আমাদের আজকে ব্যাংকিং পড়া শেষ, আগামীকাল হচ্ছে আমরা পড়ব আমাদের এরপরে ব্যাংকিংয়ের পরে আছে আমাদের সংঘর্ষ আছে, সংঘর্ষ নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, আগামীকাল আমরা সংঘর্ষ পড়ব এবং সংঘর্ষের সাথে আগামীকাল আমরা আরেকটা টপিক পড়ব যেটা হচ্ছে সুতার টান। সংঘর্ষ এবং সুতার টান এই দুইটা টপিক হচ্ছে আগামীকাল আমরা পড়ব, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তো পিডিএফ দিয়ে দিব, এই পিডিএফটা আজকে দিয়ে দিব এবং আগামীকাল আমরা সংঘর্ষ অধ্যায়টা পড়ব, ঠিক আছে? তো আজকের মতো আমরা এখানে শেষ করব। তো ঠিক আছে, এখন তাহলে চলো আমরা একটু গান বাজনা করে আমরা হচ্ছে বেরিয়ে যাই নাকি? আচ্ছা, চলো তাড়াতাড়ি শুরু করি। হ্যাঁ, দেরি করে লাভ নেই, কারণ আমি অনেক মানে গরমে আমার অবস্থা খারাপ, ঘেমে যাচ্ছি পুরো।
চলো শুরু করি। হ্যাঁ, ডিজে বাহারুল নাকি? তোমরা মাঝে মধ্যে বিট দিবা না? ডিজে 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 এরকম বিট দিবা। ডিজে বাহারুলের গানে তো মানে বিট থাকে, তাই না? আচ্ছা দেখ, আমরা ডিজে বাহারুল হতে পারবো না, হওয়ার আমি চেষ্টাও করতেছি না। চলো দেখি। চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে। চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে, একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে। তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে। চোখে গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে, একবার শুধু একটিবার হাতটা দাও বাড়িয়ে। ডাকবে না তুমি আমায় জানি কোনোদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন, হবে না মলিন। ডুবেছি আমি তোমার চোখের তোমায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। ভুলগুলো জমিয়ে
আপনি কোথায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। হাজার বছর এমনি করে আকাশে চাঁদটা আলো দেবে, আমার কাছে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে, তবুই অসহায় আমি ভালোবাসবো তোমাকে, শুধু যে তোমাকে, ভালোবাসবো তোমাকে। তো ঠিক আছে, ডিজে বাহারুলের একক সন্ধ্যা শেষ। তা গানটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং কথা হচ্ছে, এমন এমন নতুন নতুন গানের সাথে পরিচয় হতে আপনারা অবশ্যই যেটা করবেন, রেগুলার ক্লাস করবেন। কারণ রেগুলার যারা ক্লাস করবেন তারাই আসলে গান শুনতে পারবেন। একটা কন্ডিশনেই শোনাবো, সেটা হচ্ছে ভাইয়ার ক্লাস রেগুলার করতে হবে এবং ক্লাসের পড়াগুলো রেগুলার শিখতে হবে। যদি পড়া শিখেন এবং পড়া যদি পড়েন, ইনশাল্লাহ আপনাদের এই ডিমান্ড ফুলফিল করা হবে। ঠিক আছে? আচ্ছা। আর বাঁধন বলছো আন্টি আমার গান শুনে বলছে অনেক সুন্দর গাইতো। ঠিক আছে, ধন্যবাদ। আন্টিকে আমার সালাম পৌঁছে দিও। আসলে ভাই বোনরা সবাই মিলে গান গাচ্ছে, এখানে আসলে আঙ্কেল আন্টি শুনলে লজ্জা লাগে। যাই হোক, ঠিক আছে, যাই হোক, আমরা আসলে আজকে এর থেকে বেশি, নবনী তোমাকেও ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য। আমরা আসলে আজকে মানে খুব না, ফারিয়া যেভাবে বলছো সেটা সম্ভব না, প্রতিদিন শোনাইতে হবে আসলে এটা সম্ভব না। কারণ কি বলো তো, কারণ হচ্ছে ক্লাস নেওয়ার পর আসলে গান গাওয়ার মতো এনার্জি থাকে না। ঠিক আছে, তো এই জন্য যেদিন যেদিন শোনাবো আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে? আচ্ছা। আর রিমু, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবচেয়ে বেশি খুশি হবে যদি তোমরা যদি রেগুলার ক্লাস করো। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, যদি পড়ো, দুইটা কথা বলে দিই, যে যদি পড়াশোনা যদি করো, 25 ব্যাচের জন্য বলছি, 26 ব্যাচ তো এখনও অনেক দূরে। ঠিক আছে? 26 ব্যাচ তোমাদেরকে আসলে কি করবো বলো তো? 26 ব্যাচ তোমাদেরকে হচ্ছে যে 25 ব্যাচের সাথে তোমরা পড়ছো একবার, ওদের যখন শেষ হয়ে যাবে তখন তো ওদের বিদায় করে দেবো, তাই না? এগুলারে মনে করো আর রাখবো না আমি। ঠিক আছে? এগুলার আর রাখবো না, এগুলার সবগুলো হচ্ছে বিদায় করে দেবো। ঠিক আছে? তখন তোমরা হচ্ছে থাকবা প্রায়োরিটি লিস্টে। তো তখন হচ্ছে তোমাদের যেটা করা হবে সেটা হচ্ছে, তোমরা হচ্ছে তখন হচ্ছে ফুল প্রায়োরিটি পাবা। এবং এখন যে প্রায়োরিটি পাচ্ছ না, ব্যাপারটা এমন না, কারণ কি এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট হচ্ছে কোর্স প্ল্যানটা আসলে 25-এর জন্য করা, যার কারণে আমরা আসলে গতিবিদ্যা অধ্যায়টাকে কিন্তু বাদ দিয়েছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, এইসব কমেন্ট করবা না। ঠিক আছে ফারিয়া, এইসব কথা কমেন্ট করবে না তো। এসব দেখা দরকার নেই, এগুলো আমরা এখন দেখতে চাই না, আরও পরে। আপাতত বলবা যে আপাতত আমরা স্মার্ট বোর্ড দেখতে চাই। ঠিক আছে? আপাতত বলবা যে আমরা স্মার্ট বোর্ড দেখতে চাই, এবং স্মার্ট বোর্ডে আমরা ভাইয়াকে হচ্ছে আমরা সরাসরি ক্লাস নিচ্ছে দেখতে চাই। হ্যাঁ, যে শুধু মানে ভাইয়ের ভয়েস শুনতে চাই না, একসাথে শুনতে চাই এবং দেখতে চাই। আপাতত এইটা দোয়া করো। ঠিক আছে? আর বাকি সব পরে। তো এখন হচ্ছে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে, পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে, পড়াশোনাটা অনেক অনেক ভালো করে করতে হবে। আর হচ্ছে আরেকটা বিষয় যেটা বলবো, যে অনেকেই রাত জাগার একটা ব্যাড হ্যাবিট আছে, এই হ্যাবিটটা দূর করো, প্লিজ দূর করো। কারণ হচ্ছে এই রাত জাগার হ্যাবিট আসলে আমাদের কোনো কাজে আসে না। কারণ মোটামুটি রাত 11টার পরে আসলে পড়াশোনা হয় না, এটা আমরা পড়াশোনা করে আসছি, আমরা জানি। সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবা, এবং চেষ্টা করবা দৈনিক অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করবা যে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতে।
ঠিক আছে, 6 থেকে 7 ঘন্টা আমার ক্লাস বা অন্য যে সকল স্যারদের কাছে পড়ো, ভাইয়াদের আপুদের কাছে পড়ো, সবার কাছে পড়া বাদ দিয়ে অ্যাটলিস্ট 6 ঘন্টা পড়াশোনা করতে হবে নিজের জন্য। যেই 6 ঘন্টা শুধু তোমরা পড়বা, যেই 6 ঘন্টা তোমাদের সাথে মানে আমার পড়া ধরো বললা যে ভাইয়ার কাছে 2 ঘন্টা পড়ছি, এটাও 6 ঘন্টার মধ্যে আমি ইনক্লুড করে দিলাম, না এটা না, আমার পড়া বাদে 6 ঘন্টা, ঠিক আছে। কারণ অনেকেরই কলেজে আসলে ওরকম চাপ থাকে না, খুব বেশি যাওয়া লাগে না, যাওয়া লাগলেও 2 থেকে 3 ঘন্টা ক্লাস হয়, সবসময় যেতে হয় না। এর বাইরে এই জিনিসগুলো হচ্ছে তোমরা হচ্ছে এইভাবে মেনটেন করবা, ঠিক আছে। তো এইভাবে মেনটেন করে ক্লাসগুলো করো। আজকের ক্লাসে তো আমরা এই জিনিসটা পড়লাম। আজকের ক্লাসে আমরা কি করলাম, আজকের ক্লাসে হচ্ছে আমরা ব্যাংকিং অধ্যায়টাকে কিন্তু আমরা খুব সুন্দর করে একদম ব্যাংকিংটাকে একদম র্যাপিং করে দিয়ে দিলাম। তো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো সেটা আমি একটু দেখে নিই। নেক্সট ক্লাসে আমরা আসলে কি পড়বো, নেক্সট ক্লাসে কী পড়বো সেটা একটু আমি দেখে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই আগামীকালকের ক্লাসে। এবং আগামীকালকে ক্লাসে 2টা দিন, গত 2 দিন ধরে ক্লাস আসলে ভালোভাবে আসলে নিতে পারি নাই। গত 2 দিন, গতকালও নিতে পারি নাই, আজকেও আসলে আমি ভালোভাবে আমি স্যাটিসফাইড না, ক্লাস নিয়ে আসলে আমি নিজে স্যাটিসফাইড না, কারণ আমি আসলে চিন্তা করছিলাম এর থেকে বেশি করাবো। তো আগামীকাল আমরা যেটা করবো, আগামীকাল আমরা হচ্ছে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ এই জিনিসটা আমরা পড়বো। জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ এবং এই রিলেটেড আমরা হচ্ছে আমাদের সিকিউ সলভ করবো, ঠিক আছে, সিকিউ সলভ করবো। তো আগামীকালকে ক্লাসে আমাদের শুধু একটা টপিকই পড়বো, সেটা হচ্ছে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, ঠিক আছে। আমরা জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ প্রথমে একদম আলু ভর্তা করে খেয়ে ফেলবো, তারপর ওটার উপর ডিপেন্ড করে আমরা 8 থেকে 10টা সিকিউ করবো। তাহলে আগামীকালকে ক্লাসে আমাদের শুধুই জড়তার ভ্রামক করবো আমরা, ঠিক আছে। তাহলে 2টা ক্লাস চলে গেল। তারপরে ক্লাসে আমরা কি করবো, তারপরে ক্লাসে মানে নেক্সট পরশু দিনের ক্লাসে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়বো, সংঘর্ষ পড়বো, মানে এটা ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যেই আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র এবং সংঘর্ষ এই দুইটা একসাথেই কাজ করে। তারপর এই দুইটার সাথে আমরা যেটা করব, তৃতীয় ক্লাসে আমরা এই দুইটার সাথে আর কি পড়ব, তৃতীয় ক্লাসে আমরা এই দুইটার সাথে আমরা কৌণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি এই কনসেপ্টটা পড়ে ফেলবো, ঠিক আছে, এই কনসেপ্টটা পড়ে ফেলবো। আর লাস্টের দিনে আমরা হচ্ছে এই টপিকগুলোই আমাদের ঘুরে ফিরে আসে, সুতার টান আছে, লিফট আছে, তো এইগুলো পড়ে আমরা হচ্ছে শেষ করব। তো কথা দিয়েছি যে 4 ক্লাসে শেষ করবো, 4 ক্লাসে শেষ করবো। যদি 4 ক্লাসে শেষ না হয়, দরকার হয় আর লাইভ ক্লাস নিব না, রেকর্ডিং করে ক্লাস দিয়ে দেবো, বাট 4 দিনের বেশি সময় আমি এটার বেসিকে লাগাবো না, ঠিক আছে। তো একটু টেনশনে পড়ে গেছি কেন, কারণ আজকে ক্লাসটা আমি ডিটেলস পুরোপুরি নিতে পারি নাই। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে ভাই আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।